আচ্ছা, তো সবাই একটু দেখি আমরা। তো জাভা অ্যারেজে সেটা যেটা হয় যে আমরা অ্যারে কি জিনিস সেটা আমরা সবাই জানি, ঠিক আছে? অ্যারে মানে হচ্ছে যে অ্যারে ইজ এ কালেকশন অফ ডাটা আইটেমস অল অফ দ্য সেম টাইপ accessed using a common name. So basically an array is a collection of items, right? And all of the items has same type. That means a array can be integer array or float array, and every element of that array should be in integer type. Okay, and they will be accessed using a common name. That would be the array name. The data type can be either primitive type or a reference type. We have seen primitive types in the previous class, that we have different primitive types like int, float, char. Okay, they are called primitive types. Then we have seen there can be int, uh, there can be byte, okay, long, short, float, double. So these are actually Java's primitive types. Okay, so data type can be either primitive data type or a reference type. আমরা রেফারেন্স টাইপটা খুব একটা দেখি নাই, ওকে, আজকে দেখবো। ওকে, রেফারেন্স টাইপটা কি জিনিস? আগের দিন বলছিলাম রেফারেন্স টাইপ হচ্ছে আমরা যখন কোনো ক্লাস ডিক্লেয়ার করি, ক্লাস, আজকে ক্লাস আর অবজেক্ট নিয়ে কথা বলবো, সো আজকে লাগবে এটা। আমরা যখন কোনো একটা ক্লাস ডিক্লেয়ার করবো তখন হচ্ছে বেসিক্যালি আমাদের রেফারেন্স টাইপটা লাগবে। আচ্ছা, so what are the major differences with C or C++ arrays? জাভা অ্যারের সাথে সি আর সি প্লাস প্লাস অ্যারেস এর মেজর ডিফারেন্সটা কি? তো দ্য ফার্স্ট ডিফারেন্স ইজ, এটা খুবই ইম্পর্টেন্ট, জাভা অ্যারেজ আর রেফারেন্সেস, এটা আমরা পরে দেখবো এটা কি বোঝাচ্ছে। জাভা অ্যারেস নো দেয়ার সাইজ বা লেন্থ প্রপার্টি, যে জাভার যে অ্যারেটা থাকবে সেটা একটা লেন্থ নামে একটা প্রপার্টি থাকবে, ঠিক আছে? সি এর অ্যারেতে লেন্থ নামে কোনো প্রপার্টি ছিল না, মানে নিজের কোনো প্রপার্টি ছিল না, ঠিক আছে? Java multi-dimensional arrays need not to be rectangular, and Java array elements are initialized. Okay. Multi-dimensional array সম্পর্কে আমাদের আইডিয়া অ্যাকচুয়ালি আছে, যে অ্যারে ডাইমেনশন দুইটা থাকে, তাই না? আমরা এগুলো নিয়ে একটু পরে কথা বলবো আস্তে আস্তে, ঠিক আছে? সবার আগে আসি সিম্পল অ্যারে ডিক্লারেশন নিয়ে এবং ইনিশিয়ালাইজেশন নিয়ে। ওকে, যে আমরা একটা অ্যারে সেটা কিভাবে ডিক্লেয়ার করবো এবং সেটা কিভাবে ইনিশিয়ালাইজ করবো। ওকে, তো আমরা যদি একটু খেয়াল করি যে ধরেন আমরা যখন কোন একটা অ্যারে বানাই, ওকে, ধরেন আমি কথার কথা সি তে আসি, হ্যাঁ, সি তে অ্যারে কিভাবে ডিক্লেয়ার করে? কাইন্ড অফ এভাবে করে, তাই না? মানে এটা দিয়ে কি একটা সি তে অ্যারে মিন করে না? জি স্যার। এই অ্যারেটার নাম হচ্ছে এ এবং তার সাইজ হচ্ছে 10, রাইট? আপনি চাইলে এখানেই এই অ্যারেটার একটা ভ্যালু দিয়ে দিতে পারবেন না? মানে এ বা 10 না দিয়ে ধরলাম এ, এখানে 5, এখানে মনে করেন এ অ্যারের ভিতর কিছু সংখ্যা আমি দিয়ে দিলাম, রাইট? এরকম তো করা যায়, তাই না? এরকম জিনিস আপনারা শিখছেন, রাইট? বা এটা আলাদা লুপেও দেওয়া যায়, ইনপুট নিয়ে, যাক এটা যেভাবে খুশি সেভাবে পপুলেট করা যায় এই অ্যারেটাকে। তো আমরা যদি এটাতে দেখলাম কোডে, এটা একটা কোডের একটা সিম্পল লাইন, হোয়াট উইল হ্যাপেন ইন দ্য র্যাম, ইন দ্য র্যাম দেয়ার উইল বি এ স্লট হুইচ নেম উইল বি এ, এন্ড ওই এর জন্য আসলে 5টা ইন্টিজারের জায়গা দেওয়া হবে, রাইট? তাই তো, এ এবং ওই এর জন্য 5টা ইন্টিজার জায়গা দেওয়া হবে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, যারা সি পড়ছেন, হ্যাঁ, এসকিউএল কয় পড়ছেন আমি জানি না,
বাট এসপিএল একটা জিনিস কি বলা হয়েছিল যে অ্যারের যে নামটা সেটা কি মিন করে? এই ক্লাসে কে বলতে পারবেন অ্যারের যে নামটা এ, র্যামে এর মধ্যে কোন ভ্যালুটা থাকে? কোন আইডিয়া আছে? নাই বোধহয়। এনিওয়ান কি বলতে পারবেন? আচ্ছা, তাহলে এটা হচ্ছে অ্যারে পাঁচ 5 লেন্থের একটা অ্যারে আমরা ডিক্লেয়ার করলাম, ওকে। আর জাভাতে কিভাবে করব এই সেম কাজটাই, ওকে। এটা হচ্ছে মেইন পয়েন্ট, আর কিছুই না। জাভাতে সেম কাজটা কিভাবে করব? তো জাভাতে অ্যাকচুয়ালি এভাবে করতে হয়। জাভাতেও এভাবেও করা যায়, কিন্তু জাভা আমরা একটু ভেঙে ভেঙে করবো, ঠিক আছে? একটু দেখি। প্রথমত ডিক্লারেশন কিভাবে করব? ইন্ট, ধরেন আমরা স্যাম্পল অ্যারে নামে একটা অ্যারে বানাবো। এই স্যাম্পল অ্যারের ভিতরে ধরেন কিছু ইন্টিজার থাকবে, কথার কথা, ঠিক আছে? তো প্রথমে স্যাম্পল অ্যারেটাকে ডিক্লেয়ার করতে হবে যে এটা ইন্ট টাইপের অ্যারে। তো সেটা ডিক্লেয়ার করার জন্য এভাবে লিখলে হবে, ইন্ট এই যে থার্ড ব্র্যাকেট স্যাম্পল অ্যারে, এভাবে লিখলে হবে, ঠিক আছে? তাহলে স্যাম্পল অ্যারে নামে একটা ইন্টিজার অ্যারের রেফারেন্স ক্রিয়েট হবে বা একটা ইন্টিজার অ্যারে ক্রিয়েট হওয়া শুরু করবে, ঠিক আছে? এরপর এর ভিতরে যেটা করতে হবে, ডিক্লারেশনের পরে আমাদের এই যে এই নিউ নামের একটা অপারেটর ইউজ করতে হবে। নিউ, এটা নতুন জিনিস, ঠিক আছে? নিউ নামের অপারেটরটা ইউজ করতে হবে। নিউ নামের অপারেটরটা ইউজ করে আপনার সাইজটাকে উল্লেখ করতে হবে, ঠিক আছে? যে আমার স্যাম্পল অ্যারে, ঠিক আছে, নামে একটা অ্যারে থাকবে যেটা কিনা ইন্টিজার টাইপের হবে, রাইট? মানে ওটার ভিতরে ইন্টিজার থাকবে। এখন কয়টা ইন্টিজার থাকবে সেটা তো আমাদের বলেই তো হবে, তাই না? ন্যাচারালি সিতে কি করতে হতো, সিতে যেমন বলেই তো হতো যে সাইজ কত, জাভাতেও সেম, অ্যারে সাইজটা বলেই তো হয়, ঠিক আছে? তাহলে হচ্ছে প্রথমে আমি স্যাম্পল অ্যারে নামের একটা অ্যারেকে আমি ডিক্লেয়ার করলাম যে এটা ইন্টিজার অ্যারে, ওকে। ডিক্লেয়ার করার পরে আফটার ডিক্লারেশন স্যাম্পল অ্যারেতে অ্যাসাইন করে দিব যে নিউ ইন্ট থার্ড ব্র্যাকেটের 10, অর্থাৎ এই লাইনটা দিয়ে যেটা বোঝায় যে আমার স্যাম্পল অ্যারের ভিতরে বা স্যাম্পল অ্যারের রেফারেন্সটার ভিতরে 10টা ইন্টিজার রাখার স্লট, নিউ দিয়ে বোঝায় স্লট ক্রিয়েট করা, ঠিক আছে? নিউ দিয়ে মানে হচ্ছে স্লট ক্রিয়েট বা মেমোরি অ্যালোকেট, ঠিক আছে? নিউ মানে হচ্ছে মেমোরি অ্যালোকেশন, অর্থাৎ মেমোরি অ্যালোকেশন মানে কি? মেমোরি অ্যালোকেশন মানে হচ্ছে যে ও মিন করতেছে যে আমার স্যাম্পল অ্যারের জন্য আমার 10টা ইন্টিজারের মেমোরি অ্যালোকেট করে দিতে হবে ওকে, বুঝছেন? র্যামে, ঠিক আছে? মানে 10টা ইন্টিজারের মেমোরি ওর দরকার, এটা নিউ দিয়ে মিন করতেছে, বুঝছেন? তাহলে প্রথমটা দিয়ে কি মিন করতেছে? প্রথমটা দিয়ে মিন করতেছে স্যাম্পল অ্যারে নামে শুধু একটা অ্যারে থাকবে। এখানে তাকে কিন্তু জায়গা দেওয়া হয় নাই, শুধু তাকে একটা ডিক্লারেশন দেওয়া হয়েছে যে না, স্যাম্পল অ্যারে নামে একটা অ্যারে হবে যার ভিতর আমি ইন্টিজার রাখবো। আর নিউ ইন 10 দিয়ে হচ্ছে তাকে 10টা ইন্টিজারের জায়গা দেওয়া হয়েছে, বুঝছেন? কারো কোনো কোশ্চেন আছে? মানে এই দুই লাইনের কাজটা জাভাতে হ্যান্ডেল করতে হবে। এখন এই দুই লাইন একসাথে এক লাইনেও লেখা যায় যে ইন্ট অ্যারে স্যাম্পল অ্যারে, ঠিক আছে, সমান হচ্ছে একবারে স্যাম্পল অ্যারে সমান হচ্ছে নিউ ইন্ট 10, এভাবে একবারেও লেখা যায়। আমরা চাইলে একবার এক লাইনে লিখে দিব, ঠিক আছে? বুঝতে পারছেন? তার মানে আমার তাহলে আমি যে কোশ্চেনটা করছিলাম সেটা হচ্ছে এটা কিভাবে ডিক্লেয়ার করব, ধরুন কথা কথা ইন্ট অ্যারে এ, বুঝছেন? নিউ ইন্ট 5 এইভাবে লিখলেই হয়ে যাবে জাভাতে। তাহলে এটা দিয়ে সে মিন করবে যে আমার এ নামের একটা অ্যারে আছে, যে অ্যারের জন্য 5টা ইন্টিজারের জায়গা র্যামে অ্যালোকেট করা আছে। সিম্পল হিসাব। নিউ দিয়ে বোঝায় মেমোরি অ্যালোকেশন, নতুন মেমোরি দেওয়া। অ্যালোকেশন মানে তো বুঝেনি যে ওই যে আপনার যে সেকশন অ্যালোকেট করে, তাই না? আপনার এক সেকশনে চলে যান, অ্যালোকেশন মানে কি? আপনাকে নতুন একটা সেকশন দেওয়া, রাইট? তো নিউ ইন্ট 5 মানে হচ্ছে 5টা ইন্টিজারের নতুন একটা মেমোরি অ্যালোকেশন আমার এ কে দিতে হবে, ঠিক আছে? এখন কথা হচ্ছে অ্যালোকেট করা আর ইনিশিয়ালাইজ করা কি সেম? কি মনে হয়? হোয়াট ডু ইউ মিন বাই ইনিশিয়ালাইজেশন? এনিওয়ান? We মানে we relate it to a value. মানে We set a value for it. সেট অফ ভ্যালুস ফর ইট, বাট আমরা কি ভ্যালুস গুলো দিয়েছি এখনো এর ভিতরে? No, sir. No, sir. We are just creating some space for holding 5 integers, right? Yes, sir. That's it. Okay.
সো নাও আমাদের এখন এই পর্যন্ত গেল ডিক্লারেশন এন্ড কি বলবো এটাকে, হ্যাঁ এই পর্যন্ত গেল আমাদের ডিক্লারেশন, যে হাউ ডু ইউ ডিক্লেয়ার অ্যান অ্যারে। ওকে, ডিক্লারেশন শেষ। নাও উই উইল টক অ্যাবাউট ইনিশিয়ালাইজেশন। ওকে, নাও ইনিশিয়ালাইজেশন ক্যান বি ইন টু ওয়ে, দুইটা ভাবে হইতে পারে। একটা হচ্ছে ডিরেক্ট ডিউরিং ডিক্লারেশন, অর্থাৎ আপনি যখন ডিক্লেয়ার করবেন তখনই ইনিশিয়ালাইজ করে দিবেন, সবচেয়ে সিম্পলেস্ট ওয়ে এই যে এটা, যে তখন আর নিউ লাগবে না, বুঝছেন। ইন্ট অ্যারে স্যাম্পল অ্যারে ডিরেক্টলি এখানেই ভ্যালুগুলো দিয়ে দিবেন। এখানে যদি ভ্যালুগুলো দিয়ে দেন তাহলে হচ্ছে আবার নিউ লাগবে না। কেন নিউ লাগবে না? কারণ হচ্ছে সে ভ্যালুগুলো দেখে বুঝতেছে যে অ্যারেতে 5টা ইন্টিজার থাকবে, সো ওর ক্যাপাসিটি অফ 5, তাই না? সো এখানে নিউ ইন্ট 5 দেওয়ার দরকার নেই, রাইট? আর আফটার ডিক্লারেশন, অর্থাৎ ডিক্লেয়ার করার পরে যদি ইনিশিয়ালাইজ করতে চাই, তাহলে সেটা কিভাবে হইতে পারে? সেটা হইতে পারে এভাবে, এই যে ইন্ট অ্যারে স্যাম্পল অ্যারে, তারপর স্যাম্পল অ্যারে সমান হচ্ছে নিউ ইন্ট, এরকম দিয়ে দিব। বুঝতে পারছেন? এটা করলে কিন্তু হবে না, এই যে স্যাম্পল অ্যারে সমান হচ্ছে এরকম দাও, এটা হবে না। ঠিক আছে, সো দুই ভাবে হইতে পারে। আমরা নতুন একটা প্রজেক্ট ওপেন করে কিছু লিখি, তাহলে বেটার হয়। আজকে আমাদের অ্যারে এন্ড ক্লাস এন্ড অবজেক্টস এগুলো নিয়ে কথা হবে। ল্যাব 2 সেকশন এফ। তাহলে মোটামুটি এটা হচ্ছে আমাদের প্রজেক্টের স্ট্রাকচারটা। এটা ল্যাব 2 সেকশন এফ, প্রজেক্টের নাম। সোর্সে হচ্ছে আপাতত কম ডট কোম্পানি, এর ভিতরে আছে মেইন, আছে যে মেইন ডট জাভা, এর ভিতরে কোড লিখবো। ঠিক আছে, তো আমরা তাহলে কাজ করি। আমরা বিভিন্ন রকমের অ্যারে ডিক্লারেশনের মেথড দেখছি, তাই না? প্রথমে ইন্ট অ্যারে ধরেন হচ্ছে নাম দিলাম স্যাম্পল অ্যারে। ঠিক আছে, এটা একটা হইতে পারে যে আমরা এখানেই স্যাম্পল অ্যারে ভ্যালুগুলো দিয়ে দিব। ঠিক আছে, এটা একটা হতে পারে। এখন আমরা কাজ করি, স্যাম্পল অ্যারে ভ্যালুগুলো আমরা কি প্রিন্ট করতে চাই, কিভাবে করা যায়? বা স্যাম্পল অ্যারে ভ্যালুগুলো আমরা যোগ, মানে এই স্যাম্পল অ্যারের ভিতরে যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলোর একটা সাম বা যোগফল বের করতে হবে। সেটা কিভাবে করা যায়? কেউ কি কোডটা বলতে পারবেন যে কিভাবে এটা করা যেতে পারে? লুপ চালায়। আমরা কি জাভার লুপটা হালকা পাতলা দেখছিলাম, যে ফর লুপ হোয়াইল লুপ যে সেম ভাবে কাজ করে, যে এটা কি বলছিলাম? No, sir. ও আচ্ছা, এটা বলছিলাম যে সি এন্ড জাভার ফুল লুপগুলো সেম, এর জন্য আর দেখাইনি। হ্যাঁ ঠিক আছে, সিতে তো বোধহয় এই লুপ ইউজ করতেন, তাই না? Yes, sir. তো তাহলে হচ্ছে এটা তো সেম। ফর ইন্ট I equal to 0, I less than 5. Why I less than 5? কি বলতে পারবেন? ইন্ডেক্স 0 থেকে কাউন্ট হবে এই কারণে। 0 থেকে 4 পর্যন্ত যাবে নাকি? জি স্যার। হ্যাঁ, এটা করা যায়। ঠিক আছে, এটা করে ওই সাম ইকুয়াল টু 0 থেকে স্টার্ট করব, তারপর হচ্ছে সামের সাথে হচ্ছে স্যাম্পলারের একটা ইন্ডেক্সের ভ্যালুগুলো যোগ করতে থাকবো, এন্ড হচ্ছে লাস্ট লাইনে গিয়ে হচ্ছে আউট অফ দিস এটা প্রিন্ট করে দিব। তবে কি বুঝতে পারছেন? দেখেন Yes, sir. জি স্যার। এই সামের ভ্যালুটা হচ্ছে 15 আসবে, দেখছেন? তাহলে এইভাবে হচ্ছে আমরা ওই লুপ দিয়ে, আচ্ছা এখানে 5 এর জায়গায় একটা মজার জিনিস দেওয়া যায়। এটা হচ্ছে ইয়াতে ছিল না আগে, কি বলে, সিতে ছিল না। সেটা হচ্ছে যখন অ্যারেটা ডিফাইন করব তখন একটা জিনিস দেখি আমরা, স্যাম্পল অ্যারে যখন পপুলেট করে ফেলবো, হ্যাঁ, তখন স্যাম্পল অ্যারে ডট লেন্থ দিলে ওর লেন্থটা পাওয়া যায়, বুঝছেন? স্যাম্পল অ্যারে ডট লেন্থ, এটা হচ্ছে, এটা একটা জিনিস, এটা হচ্ছে একটা ইউনিক জিনিস জাভায় আছে। মানে অ্যারেটার নামটাকে ইউজ করে তারপর যদি ডট দেই, ডট দিয়ে যদি লেন্থ কথাটা লিখি, ঠিক আছে, তাহলে হচ্ছে এই অ্যারেটার লেন্থটাকে এসে রিটার্ন করে বা প্রিন্ট, মানে আমরা এই লেন্থটা রিটার্ন করে লেন্থটাকে আমরা প্রিন্ট করে দিছি। দেখেন তো লেন্থ কত আসবে এর বলেন তো? 5। লেন্থ হচ্ছে 5, রাইট? কারণ এখানে 5টা ভ্যালু আছে, রাইট?
যদি 6 দিতাম তাহলে সরি 6 ধরেন আরেকটা সংখ্যা দিলাম 10, ওকে, তাহলে এই অ্যারেটার লেন্থ হচ্ছে 6, দেখেন এই যে। এখন তাইলে আমরা একটা কাজ করতে পারি, আমরা i = 0 থেকে শুরু i less than 5 না দিয়ে আমরা দিতে পারি যে i less than sample array ডট লেন্থ, তাই না? জি স্যার, কন্ডিশন দিয়ে দিলাম। কন্ডিশন এইভাবে দিয়ে দিতে পারি, ঠিক আছে, যে i এর মান 0 থেকে স্টার্ট হবে এবং লেন্থের আগ পর্যন্ত যাবে, রাইট, মানে 6 এর আগ পর্যন্ত যাবে, ওকে, মানে 6 লেন্থ আসবে 6, তো তাহলে i less than 6 মানে কি i = 0, i = 5 পর্যন্ত যাবে, ঠিক আছে, কারণ 5 হচ্ছে আমার লাস্ট ইনডেক্স, রাইট। সো ওইখানে প্রত্যেক ইনডেক্স থেকে সামটাকে যোগ করে দিবি, এইভাবে আমরা কাজ করতে পারি, রাইট, বুঝতে পারছেন? জি ওকে, নেক্সট, দিস ইজ এ কাইন্ড, এটা এক ধরনের ডিক্লারেশন, ওকে, অ্যারের। আরেকটা ডিক্লারেশন কিরকম হতে পারে? আরেকটা ডিক্লারেশন হতে পারে এভাবে যে আমরা প্রথমে পপুলেট করে নিই, হ্যাঁ, ধরেন হচ্ছে এইভাবে int sample array, হ্যাঁ, স্যাম্পল অ্যারে এইভাবে না দিয়ে প্রথমে এটাকে ডিক্লেয়ার করে নিব, সরি অব্রতে টাইপ করে যাচ্ছে, নিউ int একটু লিখছেন, ওকে, কোথায় স্যার ছিল একটু আমার? দেখতে কি ফন্টটা একটু বড় করলে সুবিধা হয় স্যার। দেখা যায়? জি স্যার, এবার ঠিক আছে থেকে বড় হলে পেজে আমি ট্র্যাক রাখতে পারবো না, এই জন্য। তো int sample array new int 5, ওকে, সো হচ্ছে তার মানে এটা হচ্ছে প্রথমে আমি ওকে ডিক্লেয়ার করে নিলাম প্রপারলি যে স্যাম্পল অ্যারে নামে একটা অ্যারে আছে যার মধ্যে 5টা ইন্টিজার থাকবে। নাও এইভাবেও পপুলেট করা যায়, তাই না, যে আমি ডাইরেক্ট ম্যানুয়ালি পপুলেশন করা শুরু করলাম, যে স্যাম্পল অ্যারে অফ 0 তে থাকবে হচ্ছে ধরেন 1, তাই না, স্যাম্পল অ্যারে অফ 1 এ থাকবে ধরেন 2, এরকম ভাবেও দেওয়া যায়, দ্যাট ক্যান বি অ্যানাদার ওয়ে, ঠিক আছে, রাইট, এভাবেও চিন্তা করা যায় যে আমি একটু বেশি কপি করে ফেলছি, এখানে 2 তে কিছু একটা থাকবে, 3 তে কিছু একটা থাকবে, 4 এ কিছু একটা থাকবে, রাইট, একদম সিম্পল অ্যারে কনফিগারেশন, এগুলো আগেও আপনারা করছেন, এরকম দিতে পারি আমরা, ঠিক আছে। এখানে অন্য কোনো ভ্যালু দিতে পারে, সিরিয়ালি না দিয়ে হয়তো অন্য রকম ভ্যালু দিতে পারে, কোনো সমস্যা নেই, এভাবে হচ্ছে ম্যানুয়ালি পরে প্রত্যেকটা ইন্ডেক্সে ভ্যালু অ্যাসাইন করা যায়, রাইট, দিস ক্যান বি অ্যানাদার ওয়ে, ওকে। তারপর তো লুপ দিয়ে করা যায় এইসব অ্যাসাইন, ওইগুলো তো পারবেনি, ঠিক আছে, মানে ধরেন লুপ দিয়েও করা যায়, এরকম ভাবে না করে লুপ দিয়ে করতে পারি। ইনপুট আমরা তো এখনো জাভাতে কিভাবে ইনপুট দিতে হয় সেটা শিখি নাই, সেটা আমরা নেক্সট ক্লাসে শিখবো, ঠিক আছে। তখন হচ্ছে আমরা দেখবো যে ম্যানুয়ালি ইউজার থেকে কিভাবে এই অ্যারের ভিতরের ইন্ডেক্সের ভ্যালু গুলো কিভাবে ইনপুট নেওয়া যায় সেটাও দেখবো, ঠিক আছে। সো আপাতত এতটুকু নলেজ থাকলে আমাদের মোটামুটি হয়ে যাবে, ওকে। তাহলে এটা গেল যে লেন্থের কাজ আমরা করে ফেলছি, অ্যাসাইনিং এর কাজ করে ফেলছি, আর কিছু দরকার নেই আপাতত। এটা একটু এখানে হচ্ছে একটা এক্সাম্পল দেওয়া, জাস্ট, এটা তেমন কিছু না। মাল্টি ডাইমেনশনাল অ্যারে, এটা জাভাতে খুবই ইউনিক একটা জিনিস, ঠিক আছে, মাল্টি ডাইমেনশনাল অ্যারেটা এটা খুবই ইউনিক একটা জিনিস জাভার জন্য। সেটা হচ্ছে ডাইমেনশন 2 মানে কি বোঝাচ্ছে বলেন তো? অ্যারে ডাইমেনশন 2 মানে কি? 2D অ্যারে ওটা। 2D অ্যারে যেটা, হ্যাঁ 2D অ্যারে কি একটা ম্যাট্রিক্স এর মতো না? আচ্ছা, তাহলে আমরা জি স্যার। যেহেতু আমি বলছি জাভার 2D অ্যারেটা একটু অন্যরকম, তাহলে আমরা একটা কাজ করি, সি এর 2D অ্যারেটা একটু রিভিউ করি, ঠিক আছে। সি এর 2D অ্যারেটা আমি নিজে একটু ভুলে গেছি, এটা কিভাবে জানি ডিক্লেয়ার করে? দুইটা ইয়া দিয়ে না, এটা থার্ড ব্র্যাকেট দিয়া। দুইটা ব্র্যাকেট দিয়ে ভিতরে কি থাকে এটার ভিতরে? সাইজ কত কত আর সাইজ 4 যদি দেই বা 2 আর 4 যদি দেই তাহলে এটা দেখতে কিরকম হয় এই অ্যারেটা? মানে এটা সাইজ 2 দুইটা রো হবে, কলাম স্যার চারটা। রো হবে দুইটা, হবে রো দুইটা কলাম চারটা। কলাম চারটা, এক্স্যাক্টলি এটাই বলতেছি, রো দুইটা কলাম চারটা, রাইট, এরকম একটা কনফিগারেশন হয় না? এটাই জানতে চাচ্ছি। সো এটা আসলে রো এর লেন্থ, এটা হচ্ছে কলামের সাইজ বা লেন্থ বলতে পারেন, রো কয়টা থাকবে কলাম কয়টা থাকবে। এখন সিতেও সেম, দেখেন সিতে ভ্যালু অ্যাসাইন করা না পর্যন্ত আপনি জাস্ট সিতে কি বলছেন যে এখানে একটা অ্যারে থাকবে এ আর আর নামে, যে অ্যারেটা হচ্ছে 2 ডাইমেনশনাল অ্যারে এবং যে অ্যারেটার রো সংখ্যা 2 এবং কলাম সংখ্যা 4, এখানে এখনো কোনো ভ্যালু কিন্তু অ্যাসাইন করা হয়নি। তো ভ্যালু কিভাবে অ্যাসাইন করবেন? যে দুইটা ইনডেক্স দিতে না, ধরেন 0,0 ইনডেক্স থাকবে ধরেন 1, তাই না, এইভাবে না, তারপর ধরেন
0,1 ইন্ডেক্স আছে, রাইট? সরি 0,1 ইন্ডেক্স আছে, এখানে দেখবেন ধরেন 2, তারপর 0,2 ইন্ডেক্স আছে 3। 0,0 ইন্ডেক্সটা কোনটা এখানে? এ আর 0,0 ইন্ডেক্সটা এটা না? প্রথমটা স্যার, জি স্যার 0,1 প্রথমটা, 0,2 এটা, তাই না? এটা 0 জি 0 ইন্ডেক্স, এটা 0,1 ইন্ডেক্স। এগুলো মনে হয় সবই আপনারা দেখছেন, রাইট? এসপিএল কোর্সে। তাহলে এগুলো আমার খুব একটা ঝামেলা হবে না, এগুলো সব দেখাই আছে। এটা 1,1, এটা 1,2, এরকম 1,3। তো এরকম তখন ইন্ডেক্সও দুইটা থাকে, তাই না? ইন্ডেক্স তখন একটা থাকে না, এবং দুইটা ইন্ডেক্স দিয়ে কোনো পার্টিকুলার ভ্যালুকে কিন্তু অ্যাক্সেস করা যায়, রাইট? প্রত্যেকের একটা পার্টিকুলার জি কিন্তু আছে। ওকে, সেম অ্যাজ জাভা, ঠিক আছে? বাট দ্য প্রবলেম না, জাভা একটা খুব ইন্টারেস্টিং ফিচার আছে এই মাল্টি ডাইমেনশনাল অ্যারে নিয়ে। সেটা হচ্ছে সিতে যে মাল্টি ডাইমেনশনাল অ্যারে গুলো আপনি করবেন বা 2D অ্যারেটা করবেন, সেই 2D অ্যারে সাইজটা রেক্টেঙ্গুলার হবে, তাই না? মানে একটা পারফেক্ট দৈর্ঘ্য থাকবে, একটা পারফেক্ট প্রস্থ থাকবে, রাইট? দেখেন খেয়াল করে, আপনি যে কোনো অ্যারে আপনি ডিফাইন করেন, ধরেন হচ্ছে আপনি একটা 2,5 অ্যারে ডিফাইন করছেন, আচ্ছা 2,5 না, ধরেন 3,4, হ্যাঁ, মানে 3টা রো 4টা কলাম। দেখেন, তাই কি এই অ্যারেটা দেখতে এরকম হবে না? এই যে অ্যারেটা 3 আর 3 অ্যারে, ওকে, জি স্যার, এটা কিন্তু দেখতে রেক্টেঙ্গুলার, তাই না? বুঝতেছেন? জি 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 রেক্টেঙ্গুলার কিন্তু। আবার যদি ধরেন 3x3 নেন, তাহলে হবে স্কোয়ার টাইপের, তাই না? সব দিক সেম। দেখেন খেয়াল করে, এটা একটু স্কোয়ার, তাও রেক্টেঙ্গুলার স্যার, তাও রেক্টেঙ্গুলার, হ্যাঁ অবভিয়াসলি স্কোয়ার নিজে থাকে রেক্টেঙ্গেলই। সো আমি এখানে একটা জিনিস বলা ছিল, জাভার অ্যারে গুলো রেক্টেঙ্গুলার নাও হইতে পারে, ঠিক আছে? জাভার যে 2D অ্যারে সেটা রেক্টেঙ্গুলার নাও হইতে পারে, সাইজ ডিফারেন্ট হইতে পারে। সেটা কিভাবে, সেটা এখন আমরা দেখবো। ওকে, দেখি। তো ফার্স্ট অফ অল, রেক্টেঙ্গুলার হইতে পারে। রেক্টেঙ্গুলার হইলে কি রকম হবে? যদি ধরেন এরকম হইলো, এই যে ধরেন আমরা একটা অ্যারে ডিফাইন করি, সিম্পল একটা 2D অ্যারে ডিফাইন করি আমরা, সবাই দেখেন, ইন্ট অ্যারে 2 বা কি নাম দেওয়া যায়, এটা 2D বা অ্যারে, wait, কি করলাম এটা আমরা? একটা অ্যারে নিলাম, অ্যারে 2 নামে, তার ডাইমেনশন দিলাম 2 and 3, হ্যাঁ, তাহলে হবে, রো 2টা হবে এবং কলাম 3টা হবে, রাইট? জি স্যার, রো নং 2, কলাম নং 3। ওকে, দ্যাটস দ্য থিং। নাও এটা হচ্ছে, আচ্ছা আমরা জাস্ট তো অ্যারে ডিক্লারেশন দেখতেছি। সো এরপর তো আমরা এই অ্যারেটাকে মুভ, মানে এই অ্যারে 2 কে হচ্ছে আমরা ম্যানুয়ালি ধরেন ভ্যালু দিতে পারবো। অ্যাড 2 অফ 0 0 তে দিলাম ধরেন 1, এরকম তো দিতেই পারবো। অ্যাড 2 অফ 0 এরকম দিতে পারবো এখন আমরা, ঠিক আছে? সো আর দেখাইলাম না, তো মানে 0 0 0 1 এরকম সব জায়গায় ভ্যালু অ্যাসাইন করা, বা হচ্ছে এটা লুপে দিয়েও হচ্ছে এই ভ্যালুকে অ্যাসাইন করা যাবে, এটা কোনো সমস্যা না। সো আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে যে এখানে জিনিস বলা আছে, দেখেন যে জাভাতে আসলে এটা এটা কিন্তু রেক্টেঙ্গুলারই হবে, তাই না? এই যে আমি যে মাত্র যেটা লিখলাম জি যে স্যার, 2,3 রেক্টেঙ্গুলারই হবে। তো জাভাতে কেন এটা বলা হচ্ছে যে এটা রেক্টেঙ্গুলার নাও হইতে পারে? আচ্ছা, তো এটার রিজন হচ্ছে এটা যে আপনাকে ডিউরিং ডিউরিং ক্রিয়েশন ইটস রিকোয়ার্ড টু স্পেসিফাই দ্য সাইজ ফর দ্য ফার্স্ট অর leftmost dimension. ওকে, ইউ ক্যান অ্যালোকেট দ্য রিমেনিং ডাইমেনশন সেপারেটলি। অর্থাৎ ডিউরিং ক্রিয়েশন, when we create this array or two-dimensional array, we only require to specify the size for the first or leftmost dimension. মানে কি? মানে হচ্ছে আমরা যখন 2D array বানাবো তখন শুধু আমাকে ফার্স্ট যে ডাইমেনশনটা, সেই ডাইমেনশনটার সাইজ থেকে উল্লেখ করলেই হবে, সেকেন্ড ডাইমেনশনটাকে উল্লেখ না করলেও চলবে। বুঝতে পারছেন? জি স্যার, রোটাকে উল্লেখ করলে হচ্ছে, কলামটা ম্যান্ডেটরি না। হ্যাঁ, ওকে। সো এটাই বলছে। তো এটা বলার কারণে যেটা হয়েছে দেখেন, আমাদের এটা হচ্ছে একটা জাভার রেগুলার বা রেক্টেঙ্গুলার অ্যারে, আর এটা হচ্ছে জাভার ইরেগুলার অ্যারে, মানে এটা রেক্টেঙ্গুলার না। রেক্টেঙ্গুলার না মানে হচ্ছে অ্যারেটা দেখতে অনেকটা এরকম, বুঝছেন?
ঠিক আছে, মানে সব রো এর কলাম সংখ্যা সেম না, বুঝতে পারছেন? ঠিক আছে, মানে সি এর সাথে এটা একটা ডিফারেন্স হয়ে গেল, আগে সি এর সব রো এর কলাম সংখ্যা সেমই থাকতো। ইনফ্যাক্ট জাভার এটার ক্ষেত্রেও আমরা যখন জাভাটাকে নর্মালি দুইটা ডাইমেনশন দিয়ে ডিফাইন করে ফেলছিলাম, ঠিক আছে, তখন একটা রেক্টেঙ্গুলার অ্যারে হয়েছে, 4টা রো 5টা করে কলাম, ঠিক আছে। বাট এখানে দেখেন একটা ইরেগুলার অ্যারে দেওয়া আছে, দেখছেন? এখানে ইরেগুলার জি অ্যারে স্যার দেওয়া আছে। দেখছি আমরা জাস্ট স্যার। এক্সাম্পল, আমাদের এটা আর তেমন কিছু দরকার নাই, দেখেন কিভাবে আমরা ডিফাইন করছি, জাস্ট এটা দেখলেই হবে। একটু দেখেন সবাই, দেখেন 2D ডাবল অ্যারে, ওকে, ডিক্লেয়ার করলাম নিউ ইন্ট 4, আর এখানে কলামের সাইজে কিছু দেই নাই, তাই না? তার মানে আমরা বলতেছি 2D অ্যারেটার 4টা রো থাকবে, এন্ড প্রত্যেকটা রোতে কতগুলা করে কলাম থাকবে সেটা আমরা বলি না এখানে, বুঝছেন? সেটা কিভাবে বলা যায়, সেটা হচ্ছে দেখেন 2D অফ জিরো ইন্ডেক্স, 2D অফ জিরো ইন্ডেক্স, দেখেন এখানে কিন্তু 2D সিঙ্গেল ইন্ডেক্স থাকার কথা না, কিন্তু সিঙ্গেল ইন্ডেক্স দেওয়া হয়েছে। এটা দিয়ে কি মিন করে বলতে পারবেন? আমরা যদি একটা অ্যারের ডাবল ইন্ডেক্স না দিতাম, ধরেন হচ্ছে একটা 2D অ্যারে আছে, দেখি এটা কে বলতে পারেন? যদি আমি জাস্ট বলতাম অ্যারে অফ জিরো এটার ক্ষেত্রে, তাহলে এই অ্যারে অফ জিরো কি মিন করতো বলতে পারবেন? 0 0 ইন্ডেক্স। না, এখানে জিরো জিরো ইন্ডেক্স তো নাই, আমি তো জিরো জিরো ইন্ডেক্স দেই নাই, কি মিন করবে? কলাম রোটা বোঝাচ্ছে ফার্স্ট রোটা। ফার্স্ট রোটা মিন করবে, বুঝছেন? পুরো রোটা মিন করবে, জি বুঝছেন? জি এরপর 0 দিলে ওই রো এর 0তম এলিমেন্টটা, এরপর 1 দিলে ওই রো এর 1তম এলিমেন্টটা, বুঝছেন? এরপর 2 দিলে জি ওই স্যার রো এর বুঝছি। এলিমেন্টটা, বুঝছেন ব্যাপারটা? আমি সিম্পল একটা কথা বলি, জি একটা স্যার। 2 ডাইমেনশনাল অ্যারে আছে, ধরেন আপনার কাছে এআরআর নামে, এটা শুধু 2 ডাইমেনশনাল আছে আছে কিন্তু আপনি শুধু দিয়ে দিলেন 1 ডাইমেনশন, তাহলে এটা পুরো 0th রোটাকে মিন করবে, বুঝছেন? এরপর মনে করেন আপনি 0,0 দেওয়া মানে কি, 0 রো এর 0তম ইন্ডেক্সটা, রাইট? 0 অ্যারে অফ 0,1 দেওয়া মানে কি, 0th রো এর 1 নাম্বার ইন্ডেক্সটা, এভাবে আমরা স্পেসিফাই করি তারপর, ঠিক আছে? সো এখানে 2D অফ 0 দেওয়া মানে রো নাম্বার 0, এবং এখানে হচ্ছে নিউ ইন্ট 1 মানে কি, আমরা প্রত্যেকটা রোকে ধরে ধরে নিজেদের মতো করে, বুঝছেন, ইন্টিজারের জন্য সাইজ অ্যালোকেট করে ফেলতে পারবো জাভাতে, বুঝতে পারছেন? প্রথমে হচ্ছে রো 0 জন্য একটা ইন্টিজারের জায়গা দিলাম, রো 1 এর জন্য 2টা ইন্টিজারের জায়গা দিলাম, রো 2 এর জন্য 3টা ইন্টিজারের জায়গা দিলাম, আর রো 3 এর জন্য 4টা ইন্টিজারের জায়গা দিলাম, দেখছেন? বুঝতে পারছেন আমি জিনিসটা? তার মানে এখানে আপনি যখন রো 0 তে যাবেন, মানে রো 0 মানে ফার্স্ট রোটা আর কি, মানে রো আর কলামের সংখ্যা তো আমরা 0 থেকে স্টার্ট করি, সো ফার্স্ট সংখ্যাটা সেটা কিন্তু, বা ফার্স্ট রোতে কিন্তু শুধুমাত্র একটা কলামই আছে, সেকেন্ড রোর জন্য 2টা ইন্টিজার জায়গা আছে, মানে 2টা কলাম আছে, থার্ড রোর জন্য 3টা ইন্টিজার জায়গা আছে, তার মানে 3টা কলাম আছে, এর বেশি কিন্তু নাই, এর বেশি জায়গাও দেওয়া হয়নি, বুঝছেন? সো এটাকে আমরা বলি ইরিগুলার অ্যারে, ওকে? তো জাভাতে এরকম ইরিগুলার অ্যারে ক্রিয়েট করা যায়, বুঝছেন? আচ্ছা, ধরেন হচ্ছে আমরা এরকম একটা অ্যারে এখন ক্রিয়েট করবো, সেটা কিভাবে করবো দেখি, সবাই দেখেন, খেয়াল করে, ধরেন 1 2 3 4 5 6 7 8 9 10, এটা কিভাবে ক্রিয়েট করবো বলতে পারবেন? এটা করতে কিরকম হবে? স্যার 3 তে কে জাস্ট 0 দিন। একটু দেখি আমরা, হ্যাঁ। প্রথমত হচ্ছে আমাকে বানাইতে হবে হচ্ছে এটা, রাইট? 1 2 3 4 5 6 7 8 9 10, তার মানে আমার কয়টা রো আছে এখানে? 5টা। 5টা রো আছে, ওকে। তখন যখন তাহলে আমি যখন অ্যারেটা ডিক্লেয়ার করব, তখন আমি 5টা রো দিয়ে দিব না, নিউ ইন্ট তো আছে 5, 5টা রো আছে, বাট কলাম প্রত্যেক রো সেম নাই, বুঝছেন? আমরা এগুলা মুছে ফেলি, তাহলে একটা অ্যারে আমি ডিক্লেয়ার করতে যাচ্ছি যেটার মধ্যে আসলে 5টা রো আছে, কিন্তু কোনো কলাম স্পেসিফাই করা নাই, কারণ কি প্রত্যেকটা কলামে প্রত্যেকটা রো এর কলাম ডিফারেন্ট। তাহলে আমরা যখন ফার্স্ট রোতে যাব, এর অফ 0, এটা ফার্স্ট রো, এখানে আমরা একটা ইন্টিজার জায়গা দিব, বুঝছেন? সেকেন্ড রোতে বা অ্যারে অফ 1 এ আমরা কয়টা ইন্টিজার জায়গা দিব? দুইটা। 2টা ইন্টিজার জায়গা দিব, বুঝছেন? এভাবে হচ্ছে নিজের মতো করে কলাম গুলা ঠিক করতেছি, বুঝছেন? আর কিছুই না।
অ্যারে 2 হচ্ছে বোধ হয় 3টা বা 4টা, তাই না? 4টা স্যার। 4টা ছিল, 4টা দিয়েছিলাম। আর অ্যারে অফ থ্রিতে হচ্ছে কয়টা ছিল দেখি? একটা। এই লাস্টে আবার 2টা ছিল বলে। হ্যাঁ, এইভাবে হচ্ছে এই শেপটা ডিফাইন করা যায় আর কিছু না, শেপটা জাস্ট ডিফাইন করা যায় এইভাবে। তো এখানে প্রত্যেকটা রো এর জন্য ডিফারেন্ট ডিফারেন্ট ইন্টিজারের স্লট আছে, সবার জন্য সেম না, ঠিক আছে? এখন যদি আপনি ধরেন অ্যারে এস আউট দিলেন, অ্যারে অফ 0 1, তাহলে কি আউটপুট আসবে বলতে পারবেন? বলতে পারবেন? কোনো ভ্যালু তো অ্যাসাইন করা হয় না, জাঙ্ক ভ্যালু প্রিন্ট হবে না? জাঙ্ক ভ্যালু প্রিন্ট হবে। আচ্ছা, আর কেউ? দেখি কি সমস্যা হয়েছে এখানে। এক্সেপশন থ্রো করছে, কেন? ইন্ডেক্সের থেকে বড় হচ্ছে সংখ্যা, আমরা এখন হচ্ছে কি করছি? কিভাবে? কারণ অ্যারে অফ 0 যেটা, ওইখানে 1 ইন্ডেক্সটা নাই তো, রাইট? এর থেকে 0,1 ইন্ডেক্স আছে? নো স্যার। না স্যার। এটা তো বোঝার কথা, রাইট? এর কিন্তু 0 কি 0 0 ইন্ডেক্সই আছে, 0 1 কি আছে? এটা ইন্ডেক্স কত এই 2 এর? 1 0 এর ইন্ডেক্স কত? 1 1। 1 1, ওকে। এটা কত? 2 0 জি স্যার। 2 1 2 2 2 3 0 0 1 ইন্ডেক্স কি পাবেন আপনি কখনো এর? না। জাঙ্ক ভ্যালু তো দূরের কথা, এক্সিস্টই করে না, এক্সিস্টই করে না, বুঝছেন? তারপর এটা কত? 3 0, এটা কি 4 0 4 1, বুঝতে পারছেন? এই জন্য ওইটা এরকম আসে যে আমার ওই ইন্ডেক্সটা আউট অফ রেঞ্জ, ওই ইন্ডেক্সটি এক্সিস্টই করে না। ওকে, সো তার মানে হচ্ছে আমার বেসিক্যালি এই এই শেপের একটা অ্যারে কিন্তু আমি ক্রিয়েট করতে পারছি এখান থেকে। আচ্ছা, লুপ তো আমরা প্রথমত দেখছি মোটামুটি, লুপ তেমন দেখার কিছু নাই। লাস্ট একটা এক টাইপের লুপ আছে, খুব ইন্টারেস্টিং একটা টাইপের লুপ আছে, সেই লুপটা একটু দেখে নেব। আচ্ছা, আমরা মোটামুটি এ পর্যন্ত করে ফেলছি, এটা আপাতত আমাদের দরকার নেই। সবাই খেয়াল করেন, প্রথম এক্সাম্পলটাতে যাই। একটা ইন্টারেস্টিং টাইপের লুপ আছে যেটা অ্যারের ক্ষেত্রেই কাজ করে, সেটা হচ্ছে দেখেন একটা স্যাম্পল অ্যারে নামে একটা অ্যারে আমরা বানাইছিলাম যেখানে 1 2 3 4 5 10 আছে। আমরা এই সেম কাজটা করবো কিন্তু একটু অন্যভাবে, সবাই খেয়াল করেন। এটা কেটে দিই। তো স্যাম্পল অ্যারেতে 1 2 3 4 5 10 আছে, আমার সেম কাজটাই করতে হবে, অর্থাৎ আমাকে সাম বাইর করতে হবে। ধরেন সাম প্রথমে 0 দিলাম। তো এক ধরনের ফর লুপ আছে কাইন্ড অফ দেখতে এরকম, ইন্ট, সরি আমি কি ভুল লিখতেছি, এটা জাভার একদম স্পেশাল একটা মানে একটা ফর। এই ফরটা সি তে ছিল না, ঠিক আছে? যে ফরের ভিতর কি ইন্ট এক্স, সে হচ্ছে স্যাম্পল অ্যারে, এই অ্যারেটার থেকে আসছে, মানে কোন i = 0 হ্যান তেন না, জাস্ট একটা কোলন দেওয়া, দেখছেন? এই ধরনের ফরকে জাভাতে বলা হয় ইনহ্যান্সড ফর। এনহ্যান্সড ফর, ইনহ্যান্সড ফর লুপটার কাজ কি? সেটা হচ্ছে যে সে হচ্ছে স্যাম্পল অ্যারে থেকে ডিরেক্টলি কোনো, আমরা আগে কি করতাম, স্যাম্পল অ্যারে প্রত্যেকটা ইন্ডেক্সকে অ্যাক্সেস করার জন্য আমরা একটা আই নিতাম, রাইট? আই এর মান 0 থেকে স্টার্ট করতাম, আই শেষ হতো হয়তো তার লেন্থের আগ পর্যন্ত গিয়ে, এবং আই দিয়ে হচ্ছে প্রত্যেকটা ইন্ডেক্সকে অ্যাক্সেস করার ট্রাই করতাম ওই অ্যারে। হ্যাঁ, তো তারপর হচ্ছে মানে আমরা আগের বার যেভাবে করছিলাম আর কি, ঠিক আছে? ইনহ্যান্স ফর ছাড়া আগের বার কিভাবে করছিলাম, যে ধরেন আমরা একটা ইন্ডেক্স নিয়ে ওই ইন্ডেক্সটাকে ট্র্যাক করছি, তারপর ওই ইন্ডেক্স দিয়ে এলিমেন্টটাকে বের করে তারপর যোগ করে দিচ্ছি, রাইট?
এরকমই তো ছিল আইডিয়াটা, রাইট? জি স্যার। এখন হচ্ছে আমরা কাজটা আরো স্ট্রেট ফরওয়ার্ড একটা ওয়েতে করব, যেটা কিনা আগে সিতে ছিল না বাট জাভাতে আছে, সেটা হচ্ছে ইনহ্যান্সড ফর লুপ। এই ইনহ্যান্সড ফর লুপের কাজটা হচ্ছে যে আপনার এই যে সিনট্যাক্স হচ্ছে এরকম, হ্যাঁ, যে একটা ডান পাশে থাকবে একটা অ্যারে, কোলনের ডান পাশে থাকবে একটা অ্যারে বা লিস্ট হোয়াটএভার, আর বাম পাশে থাকবে হচ্ছে ওই অ্যারেটার একটা এলিমেন্টের ভ্যারিয়েবল। তো অ্যারেটার ভিতরে যেমন ইন্ট আছে না, সো একটা ইন্ট এক্স কোলন স্যাম্পল অ্যারে, অর্থাৎ এই যে এক্স এর মানটা সেটা এই স্যাম্পল অ্যারে থেকে আসবে। এখন আমার ভিতরে কাজ হচ্ছে জাস্ট সাম প্লাস এক্স করে দেওয়া, বুঝছেন? অর্থাৎ এই লুপটা অটোমেটিক্যালি যেটা করবে, এক্স এর মানটাকে এক এক করে স্যাম্পল অ্যারে একটা একটা করে ভ্যালু গুলা দিতে থাকবে এক্স এর মধ্যে। প্রথমে এক্স এর মান 1 দিবে, তারপর এক্স এর মান 2 দিবে, তারপর 3 4 5 10 এভাবে দিবে, বুঝছেন? তো ডিরেক্টলি তো এক্স কোলন স্যাম্পল এর মানে মানে হচ্ছে যে লুপের ফার্স্টেই এক্স এর মান থাকবে 1 1 হয়ে ঢুকবে, ঢুকে সামের সাথে 1 যোগ করবে, রাইট? কাইন্ড অফ এরকম। তারপর আবার লুপটা যখন ব্যাক করবে তখন এক্স এর মান 2 নিয়ে এসে ঢুকবে, 3 নিয়ে ঢুকবে, 4 নিয়ে ঢুকবে, 5 নিয়ে ঢুকবে, 10 নিয়ে ঢুকবে। এরপর যখন লিস্টটা শেষ হয়ে যাবে তখন অটোমেটিক্যালি সেই লুপ থেকে বের হয়ে যাবে। সো এখানে আর কিছুই হ্যান্ডেল করতে হবে না, বুঝছেন? তো যদি আমার কাছে অ্যারে টাইপের কিছু জিনিস থাকে তাহলে ডিরেক্টলি আমরা এই লুপটাকে ইউজ করে সেটাকে ট্রাভার্স করতে পারবো, এক্স মানে খুব ডিরেক্টলি ট্রাভার্স করতে পারবো জিনিসটাকে। আমি কি বুঝতে পারছি? তো এটা হচ্ছে ইনহ্যান্স ফর। এটা অনেক সময় এটা কাজে লাগে, ঠিক আছে? অনেক সময় এটা কাজে লাগে যে আমাদের কোড সাইজ অনেক ছোট হয়ে যায়, বা অনেক সময় থিওরি এক্সামে অনেক সময় ডিরেক্টলি আমি কোশ্চেন করতাম যে এই কাজটা ইনহ্যান্স ফর দিয়ে করতে হবে, ঠিক আছে? মানে কোশ্চেনে লিখে দিতাম, তখন ইনহ্যান্স ফর দিয়ে এটা করতে হতো সলভ আর কি। তো এটা অনেক সময় কাজে লাগে। আচ্ছা, 2D এর ক্ষেত্রে কি করে? 2D এর ক্ষেত্রে অনেক, আচ্ছা, জাম্প আর কন্টিনিউ এগুলা দেখলাম না আমরা, এগুলা নরমাল জিনিস। ওই যে জাম্প কন্টিনিউ মানে হচ্ছে লুপের ভিতর ব্রেক দিলে কি হয়, ঠিক আছে, কন্টিনিউ দিলে কি হয়, এগুলো হচ্ছে অলরেডি আপনারা সিতে শিখছেন, এগুলো জাভাতে নতুন করে শেখার কিছু না। আচ্ছা, আচ্ছা নেক্সট আচ্ছা, একটা 2D স্যাম্পল অ্যারে যদি 2D অ্যারে হইতো তাহলে কি হইতো? ইনহ্যান্স কোডটা এটা হচ্ছে বাসা সবাই একটু চিন্তা করেন, ঠিক আছে? যদি না পারেন আমাকে জানেন। মানে আমরা যদি স্যাম্পল অ্যারেটা ধরুন হচ্ছে এরকম, আমি একটা প্রবলেম সেট দিলাম, প্রবলেমটা হচ্ছে বাসায় ট্রাই করেন যখন হচ্ছে এটা দেখবেন আর কি, ঠিক আছে? সেটা হচ্ছে যে স্যাম্পল মনে করেন 2D অ্যারে। 2D অ্যারে মানে হচ্ছে এখানে ভ্যালু গুলা ধরেন আপনি কি বলে, ভ্যালু গুলো ধরেন আপনি একটা ছোটখাটো একটা 2D অ্যারে বানায় নিয়ে সেটা ভ্যালু গুলো অ্যাসাইন করে দিলেন, ঠিক আছে? তো এখন আমার কোশ্চেন হচ্ছে যে ধরেন হচ্ছে আমার যেটা করতে হবে ওই 2D অ্যারেটার বা ওই অ্যারেটার হচ্ছে ধরেন সবগুলো এলিমেন্টের যোগফল বের করতে হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে একবার নর্মাল ফর লুপ দিয়ে করবেন, একবার হচ্ছে ইনহ্যান্স ফর দিয়ে করবেন। নর্মাল ফর লুপ দিয়ে করাটা কোনো ব্যাপার না, ঠিক আছে? ইনহ্যান্স ফর লুপ দিয়ে করার একটু ব্যাপার আছে, ঠিক আছে? তো এটা আর কি। এটা একটু বাসায় ট্রাই করেন যে একটা ধরেন একটা স্যাম্পলারের মধ্যে ধরেন হচ্ছে নিজের থেকে কিছু ভ্যালু হচ্ছে অ্যাসাইন করে দিলেন, ঠিক আছে? যেমন অ্যাসাইন করা যায় আসলে এভাবে করা যায়। ধরেন হচ্ছে কিভাবে করবো, ধরেন এভাবে কিন্তু অ্যাসাইন করা যায়, এভাবে অ্যাসাইন করে যাওয়ার কথা। কি বলতেছে এটা? ওকে, আচ্ছা, এভাবে ডিরেক্টলি হচ্ছে আপনি একটা স্যাম্পল অ্যারেতে ধরুন স্যাম্পল হচ্ছে একটা 2D অ্যারে, হ্যাঁ? তো সাইজ টাইজ না দিয়ে ডিরেক্টলি হচ্ছে যে আমরা আগের বার যেভাবে করছিলাম 1D অ্যারেতে, যে আমরা যখন ডিক্লেয়ার করবো তখনই কিছু ভ্যালু দিয়ে দিব, ঠিক আছে? 1 2 3 2 4 5 6 7 এরকম কিছু ভ্যালু দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে রো সংখ্যা কলম সংখ্যা সমান না হলেও জাভা কোনো ম্যাটার করে না, বা জাভা এর কোনো প্রবলেম নেই, ঠিক আছে? আপাতত সমান দিয়ে দিই, এর সমস্যা নেই। তো ধরেন এটা একটা 3x3 অ্যারে কিন্তু, তাই না? 3টা রো আর 3টা কলাম আছে,
ঠিক আছে, এভাবে ডাবল ব্র্যাকেট দিয়ে দিয়ে এটাকে অ্যাসাইন করা যায়, ঠিক আছে, এটা তেমন কিছু না। সো এখন আমার যেটা করতে হবে সেটা হচ্ছে এই স্যাম্পলের যে এলিমেন্ট গুলো আছে, হচ্ছে ইজি প্রবলেমটা বললাম, সেটা হচ্ছে যে এই এলিমেন্ট গুলো সবগুলো ভ্যালু যোগফলটা আউটপুটে আসতে হবে, বুঝছেন? তো এটা নর্মাল লুপ দিয়ে কিভাবে করবো আমরা, বা আপনারা কিভাবে অ্যাপ্রোচ করবেন নর্মাল লুপ দিয়ে? সবগুলা ভ্যালু যোগফল আনতে হবে, নর্মাল লুপ দিয়ে কিভাবে আনবো? কেউ কি পারবেন না এটা? স্যার দুইটা লুপ নিতে হবে। ইউজ করতে হবে, কলামের জন্য একটা হচ্ছে আই ধরে নিব, আর একটা হচ্ছে রয়ের জন্য জে, বা রয়ের জন্য হচ্ছে আই, বা কলামের জন্য জে ধরে নিয়ে পরে লুপের মধ্যে হচ্ছে চালাইতে হবে পুরোটা। হ্যাঁ, সিম্পল কথা হচ্ছে যে প্রথমে দুইটা লুপ লাগবে, রাইট? কাইন্ড অফ এরকম ধরলাম আমি আপাতত কাজ সিম্পলিফাই করার জন্য এরকম ধরে নিলাম, i less than 0, i less than 2, i plus plus, ঠিক আছে, sum x equals to sum plus, ও না আরেকটা লুপ লাগবে না ভিতরে, স্যার আরেকটা লুপ যে less than 3, যেহেতু আপাতত রো আর কলাম সংখ্যা সমান ধরা আছে, সো এটা করা যাবে, বুঝছেন? নাইলে ঝামেলা আছিল, বুঝছেন? আমি যদি যে মানে রো আর কলাম সংখ্যা সমান না দিতাম তাহলে কিন্তু এই লুপ কাজ করতো না। কেন করতো না বুঝতেছেন? ডাইমেনশন তো মিলতো না। হ্যাঁ, অনেক সব ইন্ডেক্সের সব পর্যন্ত যাবে না, তাই না? জি এরকম আর কি ব্যাপার ছিল একটা। আচ্ছা, এটা তো পারবোই, এইটা কিভাবে করবো? এরকম আছে একটা সিনারিও, এখন প্রত্যেকটা সঙ্গে যোগফল বের করতে হবে, এখন কিভাবে করবো? এটা কিন্তু কাজ করবে না, এটা কি বুঝতেছেন আপনারা? এই লোকটা যে কাজ করবে না এটা বুঝতেছেন? এনে তো তিনটা ভ্যালু নিতে পারবো না। স্যার আমরা লেন্থ ভ্যালু ইউজ করতে পারবো না? কখন গিয়ে ঝামেলা হবে সেটা তো মনে হয় বুঝছেন, তাই যখন আয়ের মান 1 আসবে তখনই তো জের মান 2 পাবে না সে, তখন কিন্তু একদম ইরো শো করবে, বুঝছেন? এর ইন্ডেক্স আউট অফ বাউন্ড। সো আমরা হ্যাঁ একজন কথা একটা ভালো কথা বলছেন, আমরা হচ্ছে ওই যে লেন্থ করব ইউজ করতে পারি, ঠিক আছে? তো লেন্থটাকে যে ইউজ করব এটা একটা ঝামেলা আছে, লেন্থ কি ইউজ করব? আচ্ছা, i equal to 0, i স্যাম্পল অ্যারে তো ডট লেন্থ দিলাম, এটা কত মান আসবে বলতে পারবেন? স্যাম্পল অ্যারে ডট লেন্থ লিখলে স্যার একটা ভ্যালু বেশি আসবে, 1 + 1 আসবে। হ্যাঁ, রো সংখ্যাটা আসবে, ও আচ্ছা সরি। বুঝছেন? জি মানে আমি স্যার। লেন্থ মানে কি, ওর ডাইমেনশনটা বেসিক্যালি, রাইট? আমরা একটা স্যাম্পলের যখন 1 দিয়ে নিতাম, ঠিক আছে, আচ্ছা ডাইমেনশন না মানে কয়টা এলিমেন্ট আছে সেই সংখ্যাটাকে হচ্ছে লেন্থ বলা হয়। বাট 2D এর ক্ষেত্রে বা 2 ডাইমেনশনাল এর ক্ষেত্রে আমরা যদি লেন্থ কল করি, আমরা দেখতে পারি এখানে লেন্থ কল করলে আউটপুট কত আসে চাইলে দেখতে পারি, কিন্তু আমরা স্যাম্পল এর ক্ষেত্রে যদি আমরা লেন্থ কল করি, কারণ ওর লেন্থটা তো এত ইজি লেন্থ না, তাই না? আর লেন্থে তো ঝামেলা আছে, ঠিক আছে? তো যদি লেন্থ প্রিন্ট করি কি আসে একটু দেখি আমরা। প্রথমটা কি বলছি এটা একটু পরে, ওর লেন্থটা প্রিন্ট করলে 3 আসে, দেখছেন? 3 মানে কি, এর এটা হচ্ছে রো এর সংখ্যা, আকারে লেন্থ দেখাচ্ছে। হ্যাঁ রো এর লেন্থ দেখাচ্ছে, ঠিক আছে, বা রো কয়টা আছে সেটা হচ্ছে তার আপাতত লেন্থটা, রাইট? তো তার মানে কি রোটা আমরা হ্যান্ডেল করে ফেলছি কিন্তু, তাই না? i equal to 0 1 2 বন্ধ যাবে, কলামটা এখন হ্যান্ডেল করা হয়নি, বুঝছেন? এই 3 হবে না সব সময়, এটা রো এর উপর ডিপেন্ডেন্ট হবে, এটা কিভাবে হ্যান্ডেল করা যায়? স্যার ওটা আবার লেন্থ করা যায় না? আর লেন্থ লাইক স্যাম্পল অ্যারে ডট লেন্থ স্যাম্পল অ্যারে লেন্থ না করলে কি কাজ করবে? ওই স্যার রো এর লেন্থ স্যাম্পল অ্যারে স্যাম্পল অ্যারে, তারপরে হলো রো, তারপরে হলো লেন্থ। বুঝছেন? দ্যাটস দ্য থিং, ভিতরে যখন ঢুকবো তখন স্যাম্পল অ্যারে অফ আই মানে ওই রোটার, মানে ওই আই মানে হচ্ছে শুধু পার্টিকুলার আই রোটার তার লেন্থ, বুঝছেন? ওই পর্যন্ত যাবে, তাইলে হচ্ছে পুরো জিনিসটা হ্যান্ডেল হয়ে যাবে, আর কিছু লাগবে না। তাহলে এখন জাস্ট কি করবো, সাম ইকুয়াল টু সাম প্লাস স্যাম্পল অ্যারে অফ আই জে, কারণ আই মান আসছে হচ্ছে রো থেকে, আর জের মানটা আসছে এখানে কলাম থেকে, এই সামটা করে এই সামটা প্রিন্ট করে দিব, শেষ। দেখি রান করে এবার কাজ করো, এই যে 17 দেখবেন গুণ করে 17 যোগ করে 17 আসবে, 9 11
11 3 14 16 17, বুঝছেন? এই হচ্ছে ইরেগুলার অ্যারেটা স্যার বুঝছি। হ্যান্ডেল করার ওয়ে, যে আমার জাস্ট স্যাম্পল অ্যারে ডট লেন্থ করলে জাস্ট হচ্ছে আমার রো এর সংখ্যাটা পাবো, কিন্তু স্যাম্পল অ্যারে অফ আই তে যখন চলে যাব তখন পার্টিকুলার রোতে ঢুকে যাবো আমরা, তাই না? তার লেন্থটাকে বের করে দিলেই হয়ে যাবে, তার লেন্থটাই হবে আর কলামের সংখ্যা। এই জন্য যখন আই মান 0 আসবে তখন স্যাম্পল অ্যারে অফ 0, মানে স্যাম্পল অ্যারে অফ 0 মানে হচ্ছে 0 তম রো এর লেন্থটা কত 3 আসবে, তখন 3 এর মান 1 থেকে 0 থেকে 2 পর্যন্ত ঘুরতে থাকবে, কারণ 0 1 2 দুটাই আছে। ওকে, আবার আই মান যখন এরপরে আবার 1 আসবে তখন স্যাম্পল অ্যারে অফ 1 এর লেন্থ হবে 2, তখন জে এর মান শুধু 0 আর 1 হবে, আর পরেরটা হবে শুধু 0 0, দ্যাটস ইট। আমরা সব যেসব ইন্ডেক্স ইনভ্যালিড না সেসব ইন্ডেক্সে যায়ও নাই, বুঝতে পারছেন? তো এইভাবে হচ্ছে ইরেগুলার অ্যারেটা হ্যান্ডেল করতে হবে, কারণ আমি যদি সেম কলাম দিতাম প্রত্যেকটা রো এর জন্য তাহলে হচ্ছে অ্যারে ইন্ডেক্স অফ বাউন্ড এই রোটা আসতো, কারণ জাভাতে ওই ইন্ডেক্সটা এখনো ডিফাইন করা হয়নি, রাইট? দ্যাটস আ থিং, আর কিছু না। আর এই সেম কাজটা ইনহ্যান্স ফর দিয়ে করতে হবে, সেটা বাসায় ট্রাই করেন, ঠিক আছে? সেটা আমি আর দেখাবো না। ওকে, এই সেম কাজটা হচ্ছে আমরা কমেন্ট আউট করে দিব, সেম কাজটা কমেন্ট আউট করে দিব, বাট ইউ হ্যাভ টু ইউজ ইনহ্যান্স ফর। খুব ঠান্ডা মাথায় চিন্তা করে এটা বের করতে হবে, ঠিক আছে? প্রথমে নিজে ট্রাই করেন, পরে এগুলো তো আসলে নেটেই পাওয়া যায় সব সলিউশন, পরে প্রথমে নিজে ট্রাই করেন, ঠিক আছে? তারপর হচ্ছে যদি রিসোর্স না পান তাহলে আমাকে জিজ্ঞেস করেন অথবা নেট দেখেন, যে কোনো একটা করলেই হবে, ঠিক আছে? তাহলে হচ্ছে আমরা ক্লাসে ঢুকে যাই, ঠিক আছে? আমাদের মেইন আজকে টপিক ছিল আসলে ক্লাস স্টাডি করা, বাট সমস্যা না, আছে ক্লাসে বেশি দূর যাবো না, জাস্ট ক্লাসের ইন্ট্রোডাকশনস, ডাটা টাইপস এগুলো নিয়ে কথা বলবো, ঠিক আছে? সো আজকে বেশি কিছু দেখানো হবে না, ঠিক আছে? সো আমরা অলরেডি, কারণ জাভা আর সি প্লাস প্লাস অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এদের মেইন ব্যাপারটা হচ্ছে ক্লাস। ওকে, যে ক্লাস যে জিনিসটা হচ্ছে আমাদের সবসময় হ্যান্ডেল করতে হবে, ঠিক আছে? সো এখন হচ্ছে টাইম আসছে এটাকে একটু স্টাডি করা, যে এটা কি জিনিস এবং এটার ভিতরে আসলে কি কি জিনিস, কি কি প্রপার্টিজ গুলো থাকে। ওকে, সো আজকে এখন আমরা দেখবো হোয়াট ইজ ক্লাস এন্ড হোয়াট ইজ অবজেক্ট, ওই যে অবজেক্টের ব্যাপারটা এখন চলে আসবে, ঠিক আছে? সো আমি যদি অ্যাকচুয়ালি একদম সিম্পলিফাইড ওয়েতে বলি, ক্লাস ইজ লাইক সি স্ট্রাকচার। ওকে, সি এর স্ট্রাকচারে যেরকম ছিল আসলে জাভা সি প্লাস প্লাস ক্লাসটা কাইন্ড অফ সেরকমই, কিছু এক্সট্রা ফিচার্স জাভার ক্লাসে আছে যেটা স্ট্রাকচারে নাই, সিম্পল। এবং কালকে কিন্তু অলরেডি আমরা জিনিসটা স্টার্ট করে ফেলেছিলাম, যে আমরা কিন্তু স্ট্রাকচার একটা উদাহরণ দেখেছিলাম, যে আমরা চাইলে নিজেদের মতো করে, হ্যাঁ, সিতে টাইপ ডিফাইন করতে পারতাম, রাইট? নিজেদের মতো করে, হ্যাঁ, ইউজার ডিফাইন টাইপ যেটাকে আমরা বলি, সেটাই হচ্ছে স্ট্রাকচার, রাইট? যে আমরা একটা স্ট্রাক দিলাম, সেখানে স্টুডেন্ট দিলাম, ঠিক আছে? এবং নিজেদের মতো করে কিছু টাইপ দিলাম, ধরেন আইডি, হ্যাঁ, তারপর ইন্ট বা ডাবল, বা একটা দিলাম ইন্ট মার্কস, এরকম দিলাম, মানে তার আইডিটাকে সেভ রাখবো এবং তার যে মার্কসটা আছে এই টার্মের, সেই মার্কসটাকে সেভ রাখবো, ঠিক আছে? এই দুটা কি তার, তাহলে তার এই স্টুডেন্ট স্ট্রাকচারের প্রপার্টি বলতে পারি, প্রপার্টি। এবং আমরা নিজেরা এর মধ্যে, এবং মার্কস ইন্ট নাও হইতে পারে, মার্কস ফ্লোটও হইতে পারে, এনিথিং দ্যাট ক্যান বি হিয়ার। ওকে, সো নিজেদের মতো করে একটা স্টুডেন্ট নামের একটা স্ট্রাকচার ক্লাস না সরি একটা স্ট্রাকচার টাইপ আমরা নিজেরা ডিফাইন করেছি, যেখানে ভিতরে আছে ওই স্টুডেন্টের আইডির ভ্যালুটা সেভ রাখবো এবং স্টুডেন্টের মার্কসের ভ্যালুটা সেভ রাখবো। আইডির টাইপটা হচ্ছে ইন্টিজার এবং মার্কসের টাইপটা হচ্ছে ফ্লোট। ওকে, এবং নেক্সট আমরা যখন এটাকে মেইন ফাংশনে ধরেন স্ট্রাক্ট স্টুডেন্ট S1 আর S2, ধরেন S1 আর S2 নামে দুইটা স্টুডেন্ট বানাবো, ঠিক আছে? S3ও থাকতে পারে, তো প্রত্যেকটা স্টুডেন্টের আইডি আমরা ডিফারেন্ট হবে, মানে ডিফারেন্ট মানে প্রত্যেকটা স্টুডেন্টের আইডি থাকবে, মার্কস থাকবে, রাইট? S2 এরও আবার আইডি থাকবে, মার্কস থাকবে, এগুলো আমরা অলরেডি শিখছি, তাই না? সো এখন হচ্ছে আমরা জাভার ক্লাসে চলে যাব। জাভার ক্লাসের যেটা আমরা চিন্তা করি, জাভার ক্লাস সেটা হচ্ছে আমরা নিজেদের মতো করে একটা ক্লাস বানাইতে পারবো। যেমন ধরেন আমি এখন একটা যেটা করলাম, স্টুডেন্ট নামে একটা ক্লাস বানাইলাম, নট স্ট্রাকচার, বুঝছেন? এই যে স্টুডেন্ট নামে একটা ক্লাস বানাইলাম। সো এই ক্লাসের ভিতরে কিছু, মানে ক্লাসের ভিতরে আসলে কি থাকে, সিতে স্ট্রাকচারের ভিতরে শুধু হচ্ছে ভ্যারিয়েবলের লিস্ট থাকে, তাই না? ভ্যারিয়েবলস, কি কি ভ্যারিয়েবলস থাকবে, বা জাভার ক্লাসের ভিতরে ভ্যারিয়েবলস থাকবে, ঠিক আছে? যাদেরকে আমরা বলি মেম্বার ভ্যারিয়েবল বা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল, যেটাকে আমরা যাই বলি না কেন একই। ভ্যারিয়েবলস থাকবে এন্ড কিছু মেথডস থাকবে, মেথডস বা ফাংশনস থাকবে, বুঝছেন? ভ্যারিয়েবলও থাকবে, কিছু মেথডস বা ফাংশনও থাকবে।
ওকে, এই মেথডস ও ফাংশনটা হচ্ছে স্ট্রাকচারে ছিল না। সো দ্যাটস দ্য ডিফারেন্স বিটুইন স্ট্রাকচার এন্ড ক্লাস। ওকে, সো তার মানে ক্লাস হচ্ছে, জাভা ক্লাস হচ্ছে এমন একটা জিনিস যার ভিতরে হচ্ছে যেটা হচ্ছে ইউজার ডিফাইন্ড, ইউজার নিজেরা ডিফাইন করবে, এবং যার ভিতরে কিছু মেম্বার ভ্যারিয়েবলস থাকবে এবং কিছু মেথডস বা ফাংশনস থাকবে। বুঝা যাচ্ছে? নাও দেখেন লেখা আছে, হ্যাঁ জি বলুন প্লিজ। ওকে, সো class is the basis for object oriented. Class is the আচ্ছা, class is the basis for object oriented programming in Java. Basically Java সবকিছু ক্লাস দিয়ে হ্যান্ডেল করা হয়। It defines a new data type. Once defined, this new data type can be used to create object to you of that type. Okay, বেসিক্যালি হচ্ছে আমরা যখন ক্লাসটাকে ডিফাইন করব, এরপর হচ্ছে এই ক্লাসের অবজেক্টস অ্যাকচুয়ালি ফর্ম করা যাবে। ওকে, a class is a template for an object. An object is an instance of a class. Okay, এটা আসলে পরে গেলেই বুঝবো। আচ্ছা, ক্লাসে হচ্ছে কি কি মেম্বারস থাকে? প্রথমে হচ্ছে যে দুই ধরনের মেম্বার থাকে, একটা হচ্ছে ইনস্ট্যান্স ভ্যারিয়েবলস, আর একটা হচ্ছে কিছু মেথডস থাকে বা অ্যাকশন বা বিহেভিয়ার। ওকে, কিছু ভ্যারিয়েবল থাকবে, কিছু মেথড থাকবে, ঠিক আছে? আপাতত দরকার নেই। ক্লাসের ফর্মটা দেখতে অনেকটা এরকম, যে এখানে প্রথমে ক্লাস, তারপর থাকবে ক্লাসের নাম, ঠিক আছে? তারপর এই যে এখানে ভ্যারিয়েবল গুলা দিব, আর এখানে মেথড গুলা দিব, যে কি কি মেথড আছে। ঠিক, তো ভ্যারিয়েবল গুলা কিভাবে ডিক্লেয়ার করব সেটা হচ্ছে প্রথমে ডাটা টাইপ দিব, তারপর ভ্যারিয়েবল 1, ডাটা টাইপ ভ্যারিয়েবল 2, ডাটা টাইপ ভ্যারিয়েবল, এবার ভ্যারিয়েবল গুলো থাকবে। আর মেথড গুলো কিভাবে দিব? মেথড হচ্ছে আমাদের যে সি এর ফাংশন যেভাবে ছিল, ফাংশন ডেফিনিশনের মতো, প্রথমে রিটার্ন টাইপ, তারপর মেথডের নাম বা ফাংশনের নাম, তো প্যারামিটার লিস্ট, তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে মেথডের বডি, ফাংশনের মতন একটা সি এর। প্রথম রিটার্ন টাইপ থাকতো, তারপর ফাংশনের নাম, তারপর ব্র্যাকেট দিয়ে প্যারামিটার লিস্ট, তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বডি, এরকম সেম রিটার্ন টাইপ, মেথড নেম টু, প্যারামিটার লিস্ট, মানে আরেকটা মেথড এখানে বডি, এরকম। তার মানে ক্লাসের ভিতর কিছু ইনস্ট্যান্স ভ্যারিয়েবল, কিছু ভ্যারিয়েবল থাকে, আর কিছু মেথডস থাকে। আচ্ছা, একটা সিম্পল ইয়া দেওয়া হয়েছে এখানে, একটা সিম্পল ক্লাসের উদাহরণ দেওয়া আছে। ক্লাসের নামটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট। এখানে পাবলিক কি জিনিস সেটা হচ্ছে এখন আমরা বুঝবো না। পাবলিক হচ্ছে মডিফায়ার বা এক্সেস মডিফায়ার, এটা হচ্ছে আমরা এক্সেস মডিফায়ার নিয়ে সেপারেট একটা ক্লাস পরে করব, ঠিক আছে? আপাতত এক্সেস মডিফায়ার নিয়ে তেমন কথাবার্তা বলবো না, ঠিক আছে? আপাতত ধরে নিব সবাই পাবলিক, ঠিক আছে? সো পাবলিক ক্লাস ব্যাংক অ্যাকাউন্ট, যেমন এখানে ভ্যারিয়েবল গুলো পাবলিক হইতে পারে, মেথড গুলো পাবলিক হইতে পারে, পাবলিক হইতে পারে, প্রাইভেট হইতে পারে, কিছু নাও হইতে পারে, ওইটা আবার ডিফারেন্ট। মানে প্রাইভেট পাবলিক কিছু দিলাম না, জাস্ট স্ট্রিং নেম দিয়ে দিলাম, এটাও ডিফারেন্ট। ওকে, পাবলিক হইতে পারে, প্রাইভেট হইতে পারে, কি বলে এরপর প্রোটেক্টেড হইতে পারে। 4 ধরনের এক্সেস মডিফায়ার আছে, পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড। প্রত্যেকের কাজ ডিফারেন্ট, এগুলো আমরা পরে শিখবো, ঠিক আছে? আর হচ্ছে নো মডিফায়ার, মানে কোনো মডিফায়ার থাকলো না, ফাঁকা, ঠিক আছে? মানে জাস্ট পাবলিকও না প্রাইভেটও না, শুধু স্ট্রিং নেম দাও, ওইটা আবার ডিফারেন্ট, বুঝছেন? তো এরকম মডিফায়ার থাকে। তারপর হচ্ছে এই যে এখানে ভ্যারিয়েবল গুলো দেওয়া, ব্যাংক অ্যাকাউন্টে ব্যাংক অ্যাকাউন্ট ক্লাস, তার 3টা ভ্যারিয়েবল দেওয়া আছে। এটা হচ্ছে নেম, যেটাকে নিয়ে স্ট্রিং টাইপ, আইডি, আইডি ও স্ট্রিং টাইপ, আর ব্যালেন্স, অ্যাকাউন্টে ব্যালেন্স থাকে, সেটা হচ্ছে ডাবল টাইপ। অ্যাকাউন্টের নেম থাকতে পারে, কার নামে অ্যাকাউন্ট, আইডি থাকতে পারে একটা, আর ব্যালেন্স থাকবে অ্যাকাউন্টে, রাইট? যার ব্যালেন্সটা কত। আর 2টা মেথড আছে এখানে, একটা হচ্ছে ডিপোজিট, একটা হচ্ছে উইথড্র, বুঝছেন? ওকে, আমরা কাজ করি, আমরা নিজেরা ক্লাসটা একটু বানায় দেখি কি অবস্থা। নতুন একটা জাভা ক্লাস, মানে নতুন একটা ইয়ে নিতেছি, ক্লাসের নাম হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট। তাহলে দেখেন ব্যাংক অ্যাকাউন্ট ডট জাভা নামে একটা ক্লাস, মানে একটা ফাইল ক্রিয়েট হবে, তার মধ্যে একটা অটোমেটিক্যালি পাবলিক ক্লাস আমরা ক্রিয়েট করে দিয়েছি, কোনো সমস্যা নাই। আমরা কাজ করি এখানে কিছু, প্রথমে ক্লাসের ভিতরে কি থাকবে, ক্লাসের ভিতরে হচ্ছে একটা নেম থাকবে, পাবলিক স্ট্রিং নেম। আমরা কাজ করি আইডিটা একটা ইন্টিজার দিই, হ্যাঁ,
পাবলিক ইন্ট আইডি, ঠিক আছে, আর হচ্ছে পাবলিক ডাবল ব্যালেন্স, ঠিক আছে। তাহলে এই ব্যাংক অ্যাকাউন্ট ক্লাসের তিনটা মেম্বার ভ্যারিয়েবল, একটা হচ্ছে নেম, একটা আইডি, একটা হচ্ছে ব্যালেন্স। নেমটা হচ্ছে স্ট্রিং টাইপ, আইডিটা হচ্ছে ইন্টিজার টাইপ এবং ব্যালেন্সটা হচ্ছে ডাবল টাইপ। ওকে, এবার কিছু মেথডস লিখবো এখানে। মেথডস কি কি মেথড লিখবো? প্রথমে হচ্ছে কি লিখবো, ডিপোজিট, ডিপোজিট নামের মেথড লিখলাম, ঠিক আছে, ডিপোজিট। আচ্ছা, প্রথমত দিলাম পাবলিক। ভয়েড হচ্ছে রিটার্ন টাইপ, মানে কোনো ভয়েড রিটার্ন টাইপ মানে হচ্ছে কোনো রিটার্ন টাইপ নাই। ডিপোজিট ওর ভিতরে আমি ডাবল অ্যামাউন্ট, মানে কি অ্যামাউন্ট ডিপোজিট করবো সেটা দিয়ে দিব, ঠিক আছে। তাহলে এই যে দেখেন, এটা একটা মেথড, রিটার্ন টাইপ আছে, মেথডের নামটা দেওয়া আছে, আর ভিতরে প্যারামিটার থাকে সেটা দেওয়া আছে। এখন ভয়েডে লিখতে হবে, ঠিক আছে। বডির ভিতরে হচ্ছে এই মেথডটার কি কাজ সেটা হচ্ছে লিখতে হয়। যেমন ধরেন ডিপোজিটের কাজ কি, একটা অ্যামাউন্ট যদি আমি দিয়ে দিই ডিপোজিটের সাথে, সেই অ্যামাউন্টটা হচ্ছে ব্যালেন্সের সাথে যোগ হয়ে যাবে, তাই না? তার মানে ওর কাজ হচ্ছে ব্যালেন্সের সাথে, এই যে ওর যে ব্যালেন্সের সাথে, এই ব্যালেন্সের সাথে অ্যামাউন্টটা যোগ করে দেওয়া, ঠিক আছে। এখন কথা হচ্ছে এই ব্যালেন্স কোন ব্যালেন্স বোঝাচ্ছে, যে এই ব্যালেন্সকে বোঝাচ্ছে, কারণ ও তো মেম্বার ভ্যারিয়েবল, তাই না? মেম্বার ভ্যারিয়েবল হওয়ার কারণে যেটা হবে যে ও সবগুলো মেথড অ্যাক্সেসিবল হবে, এই ক্লাসের ডিরেক্টলি অ্যাক্সেসিবল হবে, ঠিক আছে। আচ্ছা, পাবলিক বললাম উইথড্র। এখন উইথড্র ধরুন ভয়েড ধরি, ঠিক আছে, ইজি করি। উইথড্র নামে একটা এটা লিখবো, হ্যাঁ, উইথড্র নামে একটা ফাংশন লিখবো। উইথড্রর কাজ কি? আচ্ছা, উইথড্রর মধ্যে আমি করে দিবেন। উইথড্র করব, এটা থেকে কার থেকে মাইনাস হবে, ব্যালেন্স থেকে মাইনাস হবে, তাই না? তো এখানে একটা অ্যামাউন্ট ইজ লেস দেন ব্যালেন্স, এটা করে দিলাম, বা নরমালি লিখলে হয়তো সমস্যা নেই, একই কথা, ঠিক আছে। তখন হচ্ছে ব্যালেন্স থেকে এই অ্যামাউন্টটাকে উইথড্র করে দিব, মানে বিয়োগ করে দিব। কারণ হচ্ছে এটা কেন চেক করলাম, কারণ অ্যামাউন্ট যদি ব্যালেন্স থেকে বড় হয়, মানে যে অ্যামাউন্টটা উইথড্র করব সেটা যদি ব্যালেন্স থেকে বড় হয়, ব্যাংক কিন্তু সেটা অ্যালাউ করবে না, করবে কি? না স্যার, ব্যাংকে টাকা নাই তো উইথড্র করবো না। উইথড্র করব কি? সো দ্যাটস দ্য থিং। নাও এটাই তো, একটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট নামে একটা ক্লাস লিখলাম, দেখছেন এই যে। এখন হচ্ছে এটার অবজেক্ট বানায়, আচ্ছা তাহলে এই ক্লাসটা আমার ডিফাইন করা হয়ে গেল কিন্তু, রাইট? এই ক্লাসটা আমি ডিফাইন করে ফেললাম, দেখছেন? স্যার একটা কোয়েশ্চেন ছিল। বলেন বলেন প্লিজ। স্যার ফাংশন গুলো আমরা ক্লাসের ভিতরে কেন লিখতেছি? এটা হচ্ছে প্রত্যেকটা ক্লাসের কিছু মেথডস থাকে যেটা এই ক্লাসের কিছু কাজ করে দেয়, বুঝছেন? স্যার এই একই জিনিসটা কি আমরা ক্লাসের বাইরে লিখতে পারতাম? না, ক্লাসের বাইরে কিচ্ছু নাই যাবার। আর ও ক্লাস, আচ্ছা, আর এই ডিপোজিট মেথডটা এটা ক্লাসের প্রপার্টি, তাই না? ইয়েস এটা স্যার। অ্যাকাউন্টের ডিপোজিট, এটা স্টুডেন্টের কি ডিপোজিট হবে? এটা স্টুডেন্ট sir. ক্লাসে উইথড্র হবে। তার মানে এই ডিপোজিট মেথডটা কিন্তু এই ক্লাসেরই প্রপার্টি। এটা বাইরে লিখলে এটা মিনিংটা দাঁড়াইলো না কিছু, তাই না? খেয়াল করে দেখেন, যদি বাইরে লিখতাম এটা কোনো মিনিং দাঁড়াইলো না। সরি, কি হইলো? ধরেন হচ্ছে আমরা এরকম করলাম, এই যে বাইরে লিখলাম এই ডিপোজিট, কার্ড ডিপোজিট, কারো কিন্তু কোনো বুঝার উপায় নাই, আছে কি? খেয়াল করে দেখছেন? নো স্যার। এটা হচ্ছে ওই ক্লাসের একটা ওই ক্লাসেরই প্রপার্টি থাকে, ঠিক আছে। এবং জাভাতে ক্লাসের বাইরে কেউ থাকে না, এটা আমি আগের বার বলছিলাম, তাই না? কোনো মেথড, কোনো ফাংশন কিছুই ক্লাসের বাইরে থাকবে না, সবাই হচ্ছে ক্লাসের একটা পার্ট এবং এই ক্লাসের প্রপার্টিকে হোল্ড করে। আমি ক্লিয়ার হতে পারছি? ইয়েস স্যার। তো তাহলে এখানে একটা সিম্পল একটা ব্যাংক অ্যাকাউন্ট ক্লাসকে ডিফাইন করলাম। নাও এই ক্লাস থেকে এখন ব্যাংক অ্যাকাউন্ট অবজেক্ট ক্রিয়েট করতে হবে, বুঝছেন? অবজেক্ট বানাইতে হবে এবং বানায় দেখতে হবে যে কি অবস্থা। ওকে, তো সেটা কিভাবে করবো সেটা একটু আমরা দেখি। সবাই একটু খেয়াল করুন। হ্যাঁ, সবাই দেখেন ক্রিয়েটিং অবজেক্টস, প্রথমে আসে আমরা যে এই ক্লাস থেকে কিভাবে ওই ক্লাসের একটা অবজেক্ট বানাবো, সেটা হচ্ছে ইউজ নিউ কিওয়ার্ড। ওই যে নিউটাকে আবার আনছি আমরা, নিউ কোথায় পাইছিলাম মনে আছে? অ্যারে ডিক্লেয়ারের ক্ষেত্রে, রাইট? তাই না? লোকেশনের জন্য, অ্যালোকেশনের জন্য। সো এখানেও সেম, আমরা যখন একটা ক্লাস ডিফাইন করেছি, ঠিক আছে,
একটা ক্লাস ডেফিনেশন হচ্ছে শুধুমাত্র ডেফিনেশন, রাইট? যে ওর কিছু নেম থাকবে, আইডি থাকবে, ব্যালেন্স থাকবে, বাট আমি কিন্তু এখনো কোনো এই ক্লাসের কোনো অবজেক্ট বা কোনো ইনস্ট্যান্স কিন্তু এখনো ক্রিয়েট করিনি। করছে কি, মানে আমি জাস্ট শুধু ডিফাইন করছি ক্লাসটাকে, যে একটা ব্যাংক অ্যাকাউন্ট নামে ক্লাস থাকবে, সেই ক্লাসের মধ্যে কিছু নেম থাকবে, আইডি থাকবে, ব্যালেন্স থাকবে এবং দুইটা মেথড থাকবে, ঠিক আছে? বাট এটা থেকে এখন একটা অবজেক্ট বানাবো আমরা, একটা বা দুইটা অবজেক্ট বানাই দেখবো, যে এখানে ভ্যালুগুলো তারপরে অ্যাসাইন করবো, বুঝছেন, প্রত্যেকটা অবজেক্টের জন্য। সো এই কাজটা এখন আমরা করবো। অ্যাকচুয়ালি জি বলেন। হ্যাঁ স্যার, অ্যাকচুয়ালি অবজেক্টের কাজটা আসলে কি এখানে যদি বলতেন? ভ্যারিয়েবলের যে কাজটা ছিল সেটাই, আপনি স্ট্রাকচার ডিফাইন করছেন বা স্ট্রাকচারটা ইউজ করছেন কখন? সিতে। এখানে জাস্ট স্ট্রাকচারটাকে ডিফাইন করেছেন, এখানে কোনো স্টুডেন্ট স্ট্রাকচার ক্রিয়েট হয়েছে বা কোনো ভ্যারিয়েবল ইনস্ট্যান্স ক্রিয়েট হয়েছে স্টুডেন্টের? সেটা কোথায়? এখানে, রাইট? জি স্যার, তাই না? ফলোইং পার্টে। জি এরকমই, আমি শুধু ক্লাসটাকে ডিফাইন করছি, এখন এই স্টুডেন্ট ক্লাসে কিছু অবজেক্ট বানাবো আর কি, বুঝছেন? জি বুঝছি। এটাই। তো অবজেক্ট বানানোর জন্য আমরা যেটা করবো, ক্লাস নেম দিব, ক্লাস নেম দেওয়ার পর ভ্যারিয়েবলের নামটা দিব বা অবজেক্টের নামটা কি, তারপর নিউ দিব, নিউ দিয়ে আবার ক্লাস নেম দিব, এরপর প্যারামিটার লিস্ট দিব। এটা আমরা আস্তে আস্তে দেখবো কি করা যায়, ঠিক আছে? আচ্ছা, আর ইনস্ট্যান্স ভ্যারিয়েবল আর মেথড গুলোকে অ্যাক্সেস করার জন্য, ইনস্ট্যান্স ভ্যারিয়েবল আর মেথড গুলোকে অ্যাক্সেস করার জন্য আমরা ডট অপারেটর ইউজ করবো, ওই যে সি এর স্ট্রাকচারের মতোই, ঠিক আছে? এখানে তেমন কিছু নাই, এই আর কি। তো আমরা এখন দেখি যে একটা অবজেক্ট বানাবো, অবজেক্ট বানায় কিছু ভ্যালু অ্যাসাইন করবো, করে হচ্ছে আমরা কিছু টেস্ট করবো। আচ্ছা, অবজেক্ট বানানোর জন্য কি করা যায়? মেইন ফাংশন থেকে এটাকে কল করা যায়। আচ্ছা, মেইন ফাংশনে তো অলরেডি এটা আছে। আচ্ছা দাঁড়ান, নতুন একটা জাভা ক্লাস নেই। আমরা আরো একটু ক্লাসের উদাহরণ দেখবো, সমস্যা নেই, এটা জাস্ট একটা উদাহরণ দেখলাম, আরো দেখবো। আচ্ছা দেখেন, এখানে নতুন একটা আমি ফাইল নিছি, ব্যাংক অ্যাকাউন্ট টেস্ট নামে, দেখছেন? সবাই দেখতে পাচ্ছেন? জি স্যার। স্যার নতুন একটা ফাইল নিয়েছি, আর আমার ব্যাংক অ্যাকাউন্ট আছে এই ফাইলে, তাই না? দেখছেন খেয়াল করে? জি স্যার। এখানে আর ব্যাংক অ্যাকাউন্ট আছে এখানে। এখন দেখেন দুইটা কিন্তু সেম প্যাকেজের আন্ডারে, এটা কি বুঝতেছেন? দুইটা ক্লাস, দুইটা ফাইল কিন্তু সেম প্যাকেজের আন্ডারে, এটা কি বোঝা যাচ্ছে? সেম জি প্যাকেজ, Yes, ওই যে sir. প্যাকেজের নাম দেওয়া আছে, দেখছেন খেয়াল করে? com.company। তাহলে এই যে এই ব্যাংক অ্যাকাউন্ট ক্লাসটা হচ্ছে com.company প্যাকেজে, এই ব্যাংক অ্যাকাউন্ট টেস্ট ক্লাসটা হচ্ছে com.company প্যাকেজে, রাইট? দুটো সেম প্যাকেজে, তাই না? আচ্ছা, এই প্যাকেজ জিনিসটা এখনই বুঝবেন না, প্যাকেজ এসে পরে বুঝাবো, ঠিক আছে? পাবলিক স্ট্যাটিক, এখানে একটা মেইন ফাংশন লিখি। এই যে আমার মেইন ফাংশন, হ্যাঁ। তো মেইন ফাংশনের ভিতরে কাজ করি, এই ফাইল কিন্তু এই ফাইলের ক্লাসকে ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারবে, এটাকে বুঝতেছেন? কারণ দুটো সেম প্যাকেজ আছে, হ্যাঁ। তো আমি কাজ করি, ব্যাংক অ্যাকাউন্ট টেস্ট হচ্ছে আমি এই যে ব্যাংক অ্যাকাউন্ট নামে যে ক্লাস লিখছি, সেই ক্লাসের দুটো অবজেক্ট এখানে বানাবো। কিভাবে? ব্যাংক অ্যাকাউন্ট অ্যাকাউন্ট 1 নিউ এই, আর দেখেন ব্যাংক অ্যাকাউন্ট ক্লাসটা হচ্ছে এখানে আছে। আচ্ছা আমরা কাজ করি, আমরা বেশি কমপ্লিকেট করেছি, আমরা কাজ করি সব এক ফাইলে নিয়ে আসি। এই ফাইলটা বাদ দিই, এখানে ডিলিট করা যায় না এটা। সবাই খেয়াল করেন, আমি এটাকে একটা জাস্ট একটা ফাইলে নিয়ে আসছি, হ্যাঁ। এই ফাইলে দেখেন খেয়াল করে, পাবলিক ক্লাস আছে একটাই, ব্যাংক অ্যাকাউন্ট টেস্ট নামে, হ্যাঁ। এর ভিতরে একটা মেইন ফাংশন আছে, দেখছেন? আর হচ্ছে আমরা এখানে এই যে ব্যাংক অ্যাকাউন্ট ক্লাসটাকে এখানে ডিফাইন করছি, দেখেন ব্যাংক অ্যাকাউন্ট ক্লাসের নেম আছে, আইডি আছে, ব্যালেন্স আছে, ডিপোজিট নামে একটা মেথড আছে, উইথড্র নামে মেথড আছে, ঠিক আছে? এখন আমরা যেটা করব, আমরা আরেকটা ক্লাস নিলাম ব্যাংক অ্যাকাউন্ট টেস্ট, এখানে মেইন ফাংশন আছে। এই ফাংশনে আমরা একটা ব্যাংক অ্যাকাউন্ট নামের একটা অবজেক্ট, অ্যাকাউন্ট 1 নামে একটা
অবজেক্ট ক্রিয়েট করব, ঠিক আছে? ঠিক আছে, মানে এই ক্লাসের বা এই ব্যাংক অ্যাকাউন্ট ক্লাসের একটা অবজেক্ট এখানে ক্রিয়েট করব অ্যাকাউন্ট 1 নামে, অবজেক্ট বা একটা ইনস্ট্যান্স। ওকে, তার নাম দিলাম অ্যাকাউন্ট 1, এবং আগে যেটা বলছিলাম অবজেক্ট কিভাবে ক্রিয়েট করে, অ্যাকাউন্ট 1 হচ্ছে নাম, এই যে এখানে হচ্ছে ক্লাসের নামটা ব্যাংক অ্যাকাউন্ট, এই যে এখানে হচ্ছে ভ্যারিয়েবলের নামটা দিলাম অ্যাকাউন্ট 1, আর এখানে নিউ দিব, নিউ দেওয়ার পর ক্লাসের নামটা দিব, আবার এরপর ব্র্যাকেট দিব, আর ভিতর যদি কোনো প্যারামিটার থাকে সেটা দিব। আপাতত প্যারামিটার নাই, ঠিক আছে? আপাতত এই প্যারামিটার করতে গেলে এটা পরে আসতেছে, ঠিক আছে? তাহলে অ্যাকাউন্ট 1 নামের একটা অবজেক্ট ক্রিয়েট হলো। তাহলে অ্যাকাউন্ট 1 হচ্ছে ইজ অবজেক্ট অফ ব্যাংক অ্যাকাউন্ট ক্লাস, ব্যাংক অ্যাকাউন্ট ক্লাসের একটা অবজেক্ট, ঠিক আছে? আর একটা অবজেক্ট নিতে পারি, ধরেন ব্যাংক অ্যাকাউন্ট 2, সেটা কি হবে, নতুন একটা অবজেক্ট হবে, নিউ ব্যাংক অ্যাকাউন্ট, এই যেটা। তো দুটো ডিফারেন্ট অফ ব্যাংক অ্যাকাউন্ট, একটা হচ্ছে অ্যাকাউন্ট না, একটা অ্যাকাউন্ট 2। এখন এক কাজ করি আমরা, অ্যাকাউন্ট 1 এর ডট নেম সমান ধরেন আসিফ, হলো অ্যাকাউন্ট 1 এর ব্যালেন্স ধরলাম বা আইডিও ধরলাম, অ্যাকাউন্ট 1 এর আইডি হচ্ছে ধরেন 1, অ্যাকাউন্ট 1 এর ব্যালেন্স ধরলাম 10,000। বুঝছেন কি করতেছে এখানে? অ্যাকাউন্ট 1 তো কি একটা ব্যাংক অ্যাকাউন্ট অবজেক্ট, রাইট? তাই না? অ্যাকাউন্ট 1 এ ব্যাংক অ্যাকাউন্ট অবজেক্টের যে প্রপার্টি গুলো আছে সবই কিন্তু ওর প্রপার্টি থাকবে, তাই না? মানে অ্যাকাউন্ট 1 এর একটা নেম থাকবে, একটা আইডি থাকবে, একটা ব্যালেন্স থাকবে, রাইট? বুঝছেন? তো আমি ডিরেক্টলি আপাতত এখানে ওই মেইন ফাংশন যেখান থেকে কল করছি বা যেখানে ক্রিয়েট করছি এখানে ডিরেক্টলি ডট দিয়ে ওগুলো অ্যাসাইন করে দিলাম। বুঝছেন? নাকি বুঝতে পারছি? Yes, sir. আচ্ছা, এক কাজ করি, সুন্দর একটা কাজ করি, সেটা হচ্ছে এখানে আরেকটা মেথড লিখি যে নিজের থেকে প্রিন্ট ইনফো, এটা নামে একটা মেথড লিখলাম। প্রিন্ট ইনফো কল করলে সে হচ্ছে ওর ইনফরমেশন গুলো সুন্দর মতো প্রিন্ট করে দিবে। নেম সমান হচ্ছে নেম, ঠিক আছে? আইডি হচ্ছে ওর যে আইডিটা সেটা প্রিন্ট করে দিবে। মানে এই ক্লাসে প্রিন্ট ইনফো কল করে নেমটা প্রিন্ট, নেম লিখে নেমটা প্রিন্ট করবে, আইডি লিখে আইডিটা প্রিন্ট করবে, আর হচ্ছে আপনার ব্যালেন্স দিয়ে ব্যালেন্সের মানটা প্রিন্ট করে দিবে, এরকম আর কি একটা প্রিন্ট ইনফো রাখলাম। তাহলে কাজ করি আমরা, যদি এই অ্যাকাউন্ট 1 এর, বুঝছেন, এবার একটা মেথডকে কল করব প্রিন্ট ইনফো ধরেন, এই মেথডটা তো অ্যাকাউন্ট 1 এর ভিতরে আছে, তাই না? বুঝছেন? জি স্যার। অ্যাকাউন্ট 1 এর জন্য প্রিন্ট ইনফোকে কল করব যেভাবে, স্যার এখন কি প্রিন্ট আউট দিলে ওটা দেখা যাবে অ্যাকাউন্ট? হ্যাঁ, এখন হচ্ছে নেম, এই জিনিসটা প্রিন্ট আসবে, বুঝছেন? নেম অন নেমটা, আইডি ওর আইডিটা, বুঝছেন? ব্যালেন্স ওর ব্যালেন্সটা দেখেন, এটা হচ্ছে যে ব্যাংক অ্যাকাউন্ট টেস্ট, এটাকে রান করতে হবে। সবাই দেখতে পাচ্ছেন? নিচের কনসোলটা দেখেন। জি স্যার, দেখতে পাচ্ছি স্যার, দেখতে পাচ্ছি। তাহলে এই একটা অ্যাকাউন্ট 1 অবজেক্ট ক্রিয়েট করলাম, সেখানে ওর নামটা দিলাম আসিফ, তার মানে অ্যাকাউন্ট 1 এর ভিতর আসিফ নামটা চলে আসলো, তাই না? এই যে এখানে রশি দিছে, কিছুটা দিছে, এই তো বুঝতে পারছি আমরা। স্যার, নেমের আগে পরে প্লাস দেওয়ার মানে কি? ও, পুরো জিনিসটা প্রিন্ট করতে হবে না? ইয়েস স্যার। স্ট্রিং It is- কনক্যাট করা হয়েছে। স্ট্রিং কনক্যাট করা হয়েছে আর কি। প্রথমে নেম একটা স্ট্রিং, রাইট? ইয়েস। এটা যেখানে আছে নেম স্পেস, তারপর কি নেমের ভ্যালুটা এখানে প্রিন্ট করে দিতে হবে না, ওর নামের ভ্যালুটা, এরকম আর কি, বুঝছেন? ওকে। এই জন্য সব প্লাস প্লাস করে দেওয়া হয়েছে। সিতে অন্যভাবে মনে করতাম পার্সেন্টেজ দিয়ে তাই না, এই জন্য আর কি বুঝতে সমস্যা হচ্ছে। সিতে কি করতাম, নেম কমা হচ্ছে পার্সেন্টেজ দিয়ে, তারপর আইডি পার্সেন্টেজ ডি বা সামথিং ব্যালেন্স পার্সেন্টেজ ডি, তারপর সব কমা কমা দিয়ে পরে ভ্যারিয়েবল গুলো লিখতাম, তাই না? এখানে হচ্ছে জি স্যার। দিয়ে কনক্যাট এখানে তো স্যার ওইভাবে করতে পারবো, প্রিন্টএফ দিয়ে, ফরম্যাট দিয়ে। প্রিন্টের তো খুব একটা ইউজ করা, জাভাতে কিভাবে প্রিন্টের ইউজ করে? এই যে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএফ। ও
ওখানে পার্সেন্টেজ দিয়ে দেওয়া হয় না আসলে, এখানে নর্মাল যোগ যোগ দিয়ে করে দিলেই হয়ে যায়, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, ওটাই তো বলতেছিলাম যে দুইভাবে তো করতে পারবো আমরা। কিভাবে পারবো, বাট এটা আর বেটার হবে, এটা বেটার। হ্যাঁ, প্রথমে তারপর নামের ভ্যালুটা আসছে দেখেন, তারপর আইডি ভ্যালুটা আসছে এরকম, ব্যালেন্স কোথায় লেখা আসছে, তারপর ব্যালেন্স ভ্যালুটা আসছে এরকম আর কি। এটাই তো গেল এটা। এখন এক কাজ করি, প্রিন্ট ইনফো তো করলাম, ঠিক আছে, এখন হচ্ছে যে ডিপোজিট উইথড্র, তাই না? এই জিনিসগুলো টেস্ট করে দেখি, ঠিক আছে? ধরেন ব্যালেন্স আছে 10,000, ঠিক আছে, এক কাজ করি, এখানে অ্যাকাউন্ট 1 এর ব্যালেন্সটা প্রিন্ট করি, তাহলে 10,000 আসবে, ঠিক আছে? এখন অ্যাকাউন্ট 1 এ আমি এক কাজ করি, ওর ডিপোজিট এই ফাংশনটাকে কল করি, এবং এর ভিতরে একটা প্যারামিটার সে চাই, সেটা ধরেন অ্যামাউন্ট, ধরেন 5,000, বুঝছেন? তাহলে অ্যাকাউন্ট 1 এর জন্য আমরা ডিপোজিট মেথডে কল করলাম, ভিতরে দিলাম 5,000, তাহলে কি হবে, ডিপোজিটটা কল হবে এবং কি করবে, অ্যাকাউন্ট 1 এর জন্য ডিপোজিট কল করবে এবং কল করে ওর ব্যালেন্সের সাথে ওই অ্যামাউন্টটা যোগ করে দিয়ে ব্যালেন্স অ্যাসাইন করে দিবে, তাই না? তার মানে ওর ব্যালেন্স এখন কত হবে যদি প্রিন্ট করি, 15K স্যার। আমরা যদি এখন অ্যাকাউন্ট 1 এর ব্যালেন্সটাকে প্রিন্ট করি, তাহলে এখন 15K শো করবে, দেখেন, দেখতেছেন? প্রথমে আমরা ব্যালেন্স প্রিন্ট করছিলাম বিফোর, এটা বিফোর ডিপোজিট, রাইট? দেখেন এটা ছিল বিফোর ডিপোজিট, এই যে প্লাস দিয়ে দিলাম, দেখছেন? ডিপোজিট লেখা আসবে, তারপর ব্যালেন্স লেখা আসবে, বিফোর ডিপোজিট, সরি, বা আমরা লিখতে হবে ব্যালেন্স বিফোর ডিপোজিট, আর এটা হচ্ছে ব্যালেন্স আফটার ডিপোজিট, ব্যালেন্স আফটার ডিপোজিট, ওকে, এরকম। তাহলে এখন এটা প্রিন্ট করলে সুন্দর মতো আসবে আরো। ব্যালেন্স বিফোর ডিপোজিট হচ্ছে 10,000, ব্যালেন্স আফটার ডিপোজিট হচ্ছে 15,000, মানে আমরা যখন ডিপোজিট করার পরে 15,000, রাইট? এরপর অ্যাকাউন্ট 1 এ একটা উইথড্র করি, উইথড্রটা হচ্ছে ধরেন 13,000, এটি করা যাবে? উইথড্র সমস্যা কি? ও, বানানটা ভুল, এটাই করা যাবে? Yes, বা sir. আমরা যদি প্রিন্ট দেই এখন ব্যালেন্স আফটার উইথড্র, সেটা উইথড্রর পরে ব্যালেন্সটা কত হয় সেটা প্রিন্ট করবো আর কি। অ্যাকাউন্ট 1, সরি, অ্যাকাউন্ট 1 ডট ব্যালেন্সটা প্রিন্ট করে দিব, তাহলে উইথড্রর পর ব্যালেন্সটা কত হবে, এনিওয়ান কোন আইডিয়া? বা এখানে ব্যালেন্সটা কত আসবে? 2000। 2000 15,000 থেকে 30,000 চলে যাবে, তাই না? আশা করি এটাই আসবে, দেখছেন? এই আর কি, তার মানে এই হচ্ছে ক্লাসের ব্যাপারটা আর কি। আপনি ক্লাসে কি কি করতে পারবেন দেখছেন, অনেক কিছু করা যায় কোন একটা কাজকে, বা ক্লাসের বা মানে কোন একটা ক্লাস ডিফাইন করবেন, ক্লাস ডিফাইন করার পরে সেই ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করবেন, ঠিক আছে, বুঝছেন? অবজেক্ট ক্রিয়েট করার পরে সেই অবজেক্টের ভ্যারিয়েবলের ভ্যালুগুলো কোনো একভাবে অ্যাসাইন করতে হবে, ঠিক আছে? যে ওই যে অবজেক্টটা বানাইলেন, মানে আপনি তো ব্যাংক অ্যাকাউন্ট অবজেক্ট বানাইছেন, দেখি এখানে একটা সুন্দর কোনো ভাবে কাজ করা দেখানো আছে কিনা এটা। এখানে আসলে অনেক কিছু লেখা আছে, আমি সব হয়তো বা বলতে পারবো না, এখানে থিওরিতে আরো ইন ডিটেইল পড়ানো হবে। আবার থিওরি ক্লাস কি 2টা হয়েছে সবার এই সেকশনে, মানে যারা এবার নিছেন থিওরি? একটা হয়েছে স্যার। না না স্যার, একটা হয়েছে। এখন মনে একটা হয় নাই স্যার। একটা হয় না থিওরি ক্লাস, স্যার আমার একটা হয়েছে, আমার স্যার। হয় নাই। একটা হয় না এরকম কি আছে কেউ? স্যার একটা হয়নি। একজন আছে। কেন এরকম? ফার্স্ট স্যার ক্লাসটা maybe একটু স্যার প্রবলেম ছিল নেটে, মানে ঢাকার বাইরে ছিল, এই জন্য বলছে সেকেন্ড ক্লাস। অবজেক্ট এখনো শুরু হয়নি, আমি শুরু করলাম, রাইট? স্যার যারা আর জি, কি স্যার। এবার নিচ্ছেন, তো এগুলো আবার রিপিট হবে, বুঝছেন? এগুলো আবার দেখাবে থিওরি ক্লাসে, তো আমি একটু সামনে যাই। হ্যাঁ,
এগুলা বারবার একই জিনিস দেখাবে, তখন তোরা কোড দেখাবে না, বাট তখন এই যে জিনিসগুলো দেখানো হবে, ঠিক আছে? তো এই কনসেপ্টটা, রেফারেন্সের কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট, এটা আমরা আসবো একটু পরে, ঠিক আছে? আপাতত নর্মাল জিনিসগুলো শেষ করি, যেগুলো খুলে জাস্ট কোডটা করতে পারবো, এসব জিনিস শেষ করি। হ্যাঁ, প্রত্যেকের এখন মনে করেন যে আমি একটা ক্লাস বানাইছি, হ্যাঁ, ইয়া নামে, ব্যাংক অ্যাকাউন্ট নামে, রাইট? ব্যাংক অ্যাকাউন্ট ক্লাস আছে। এখন মনে করেন আমি একটা অ্যাকাউন্ট 1 অবজেক্ট বানাইছিলাম, তাহলে অ্যাকাউন্ট 1 এর নিজস্ব নাম, আইডি, ব্যালেন্স থাকবে, নিজস্ব ডিপোজিট, নিজস্ব উইথড্র থাকবে, তাই না? আবার যখন অ্যাকাউন্ট 2 বানাবো, নতুন একটা ব্যাংক অ্যাকাউন্ট, ওর আবার নিজস্ব নাম, নিজস্ব আইডি, নিজস্ব ব্যালেন্স থাকবে, তাই না? যেমন আমরা যদি এখানে অ্যাকাউন্ট 2 নিয়ে কাজ করি, অ্যাকাউন্ট 2 এর নামটা দিলাম ডিফারেন্ট, নাম হচ্ছে ধরেন এই যে রশিদ, কথা, ঠিক আছে? মানে প্রত্যেকটা অবজেক্টের নিজস্ব ভ্যারিয়েবলের কপি আছে, বুঝছেন? অ্যাকাউন্ট 1 এর নিজস্ব নাম, নিজস্ব আইডি, নিজস্ব ব্যালেন্স, অ্যাকাউন্ট 2 এর নিজস্ব নাম, নিজস্ব আইডি, নিজস্ব ব্যালেন্স, মানে যতগুলো অবজেক্ট ক্রিয়েট করব সব প্রত্যেকটার এই ভ্যারিয়েবল গুলা ডিফারেন্ট ডিফারেন্ট কপিজ। ওকে, কপিজ মানে কাইন্ড অফ এরকম, আমরা যখন অ্যাকাউন্ট 1 নিয়েছিলাম, কাইন্ড অফ এরকম, অ্যাকাউন্ট 1 যখন ডিক্লেয়ার করলাম তখন ওর নিজস্ব নাম ছিল, তাই না? সেটা কি আসিফ, পরে আমরা দিয়েছিলাম, ঠিক আছে? নিজস্ব আইডি ছিল, নিজস্ব ব্যালেন্স ছিল, ঠিক আছে? এবং নিজস্ব মেথডও ছিল, রাইট? আমরা যখন উইথড্র করতাম তখন এই ব্যালেন্সে উইথড্র করতাম, যখন ডিপোজিট করতাম তখন এই ব্যালেন্সে ডিপোজিট হতো, তাই? আচ্ছা, এবার অ্যাকাউন্ট 2 যখন ক্রিয়েট করব, সো অ্যাকাউন্ট 2 এরও সেম, ওদের নিজস্ব নামের কপি আছে, নিজস্ব আইডির কপি আছে, নিজস্ব ব্যালেন্সের কপি আছে, যেটা কিনা ওর থেকে একদম ডিফারেন্ট, রাইট? তার মানে দুইটা ডিফারেন্ট অবজেক্ট কাইন্ড অফ। ওকে, এই তো। তো তার মানে হচ্ছে আমরা যদি দুই ডিফারেন্ট অবজেক্ট নিই, অ্যাকাউন্ট 2 নতুন একটা অবজেক্ট, এখানে নিজস্ব নাম আছে, ও নিজস্ব আইডি আছে, ওকে? ধরুন আইডি দিলাম অন্য কিছু 2, ঠিক আছে? ও নিজস্ব ব্যালেন্স আছে, একদমই ডিফারেন্ট। আমরা কিন্তু এখানে ইনিশিয়ালাইজ করতেছি, হ্যাঁ, ইনিশিয়ালাইজেশন একটু পর অন্য কিছু দেখবো আমরা, ঠিক আছে? এখন এই ইনিশিয়াল আপলোড যেভাবেই করি, ধরুন ওর ব্যালেন্স আছে 50,000 ইনিশিয়ালি, কথার কথা। অ্যাকাউন্ট 1 এ ইনিশিয়ালি ছিল এটা, এটা অ্যাকাউন্ট 1 এ ইনিশিয়ালি ছিল, তারপর অ্যাকাউন্ট 1 এ একটা ডিপোজিট হয়েছে, ডিপোজিট হওয়ার কারণে ব্যালেন্স একটু কমছে, আবার একটা ব্যালেন্স একটু বাড়ছে, আবার উইথড্র করছে, উইথড্র করার কারণে ব্যালেন্স একটু কমছে। সো ওর ক্ষেত্রেও সেম, আমরা এক কাজ করি, অ্যাকাউন্ট 2 ওর ব্যালেন্সে একটা ছোট্টখাটো ট্রানজাকশন করি, দেখেন, ওর ব্যালেন্সে একটা কাজ করি, অ্যাকাউন্ট 2 এর কিছু টাকা উইথড্র করি, কয় টাকা করবো? 23,000 টাকা উইথড্র করবো। এখন আমি যদি অ্যাকাউন্ট 2 এর প্রিন্ট ইনফো ফাংশনটাকে কল করি, প্রিন্ট ইনফো, তাহলে কি প্রিন্ট আসবে? এখানে লাস্ট লাইনে কি প্রিন্ট হবে বলতে পারবেন? লাস্ট লাইনে কি প্রিন্ট হবে এখানে? রশিদ 2 এন্ড হচ্ছে গিয়ে 5K এরকমের স্যার, মানে ওই অ্যাকাউন্ট 2 এর মধ্যে অবজেক্টের মধ্যে আমরা যে ভ্যালু গুলো অ্যাসাইন করছি ওইগুলো আর কি প্রিন্ট হবে। আর প্রিন্ট ইনফো কল করা মানে কি? অ্যাকাউন্ট 2 প্রিন্ট ইনফো কল করা মানে হচ্ছে যে এই ফাংশনটাকে কল করা না? জি স্যার। এই ফাংশনটার ভিতরে কি আছে? প্রিন্ট আছে, যেখানে নামটা প্রিন্ট হয়, আইডি প্রিন্ট হয়, ব্যালেন্স প্রিন্ট হয়, রাইট? তো এটাই প্রিন্ট হবে, আর নাম, আইডি আর ব্যালেন্সটা প্রিন্ট হবে সবার লাস্টে গিয়ে সেকেন্ড অ্যাকাউন্টের সবার লাস্ট লাইনটা দেখবেন, নাম রশিদ, আইডি 2, ব্যালেন্স 27,000। কেন? ব্যালেন্সটা 50,000 দেওয়া স্যার আপনি উইথড্র করছেন, করা হয়েছে, উইথড্র হয়েছে 23। উইথড্র করার কারণে যেটা হয়েছে, উইথড্র ফাংশনটা কল হয়েছিল মাঝখানে, কল হওয়ার কারণে সে যেটা হয়েছে, যে অ্যামাউন্টটা দিয়েছেন সেটা ওই ব্যালেন্স থেকে মাইনাস হয়ে গেছে, ওর ব্যালেন্স থেকে, এবং ওই মাইনাস ভ্যালুটা আবার ব্যালেন্সে অ্যাসাইন করে দেওয়া হয়েছে, মানে যেটা ছিল ব্যালেন্সের মান 50,000, সেখান থেকে এই যে কত হাজার জানি 23,000, সেটা মাইনাস হয়ে যে ভ্যালুটা সেটা আবার ব্যালেন্সে অ্যাসাইন হয়ে গেছে। তো তার মানে ব্যালেন্সের ভ্যালুটা এখানে চেঞ্জ হয়ে গেছে, বুঝছেন? সেই জন্য ব্যালেন্স 27,000 শো করতেছে লাস্ট লাইনে। তো দুইটা ডিফারেন্ট অ্যাকাউন্ট, দুইটা ডিফারেন্ট কাজ করা হয়েছে, বাট সবাই এক ঘুরে ফিরে এখানে কাজ করছে, রাইট? কিন্তু প্রত্যেকের ইনস্ট্যান্সটা ডিফারেন্স ছিল। আমাকে বুঝতে পারছি? আচ্ছা, এখানে যে এখানে একটা মেজর গ্যাপ, এখানে একটা মেজর গ্যাপ আমি বলি, সেটা হচ্ছে প্রত্যেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি এবং সাথে সাথে সেটাকে ইনিশিয়ালি অ্যাসাইন করতেছি একটু ওয়্যার্ড ভাবে, তাই না? মানে ইনিশিয়াল যে অ্যাসাইনমেন্টটা, নেম, আইডি আর ব্যালেন্স, বুঝছেন? ডিরেক্টলি এভাবে ডট ডট দিয়ে অ্যাসাইন করতেছি, বুঝছেন?
এইটা করাটা সবসময় ভালো না, বুঝছেন? এটা খুব একটা ভালো জিনিস দেখতে মনে হচ্ছে না। এটা এখন আমরা সলভ করবো। হ্যাঁ, কারো কোনো কোশ্চেন থাকলে আমরা একটু কোশ্চেন শুনি 1-2 মিনিট, তারপর আমরা নেক্সট মুভ করবো। প্লিজ কোশ্চেন করেন। হ্যাঁ, এখন আমরা কোন একটা অবজেক্টের যে ভ্যারিয়েবল গুলো আছে এগুলার একটা ইনিশিয়াল ভ্যালু দেওয়া উচিত, তাই না? এরপর ভ্যালু গুলো তো চেঞ্জ হবে, ঠিক আছে? এরপর মেথড কল করলে ভ্যালু চেঞ্জ হবে বা কিছু একটা হবে, বাট আমরা আপাতত যেটা করছি, আমরা অ্যাকাউন্ট ওয়ান ক্রিয়েট করছি, ক্রিয়েট করার পরে এটাকে ধরে ধরে ইনিশিয়ালাইজ করছি, নামটা কি, আইডিটা কি, ব্যালেন্সটা কি, এটা ইনিশিয়ালাইজ করছি পরে এখানে। বাট এখন জিনিসটা একটু অন্যভাবে করবো আর কি, যেটা সিতে কখনোই ছিল না, ঠিক আছে? ক্লাসের একটা খুব ইউনিক একটা প্রপার্টি, যেটা আপনাদের অবশ্যই থিওরিতে এগুলো আবার রিপিট করবে, ঠিক আছে? আমি বারবার বলতেছি থিওরিতে এগুলো আবার রিপিট করবে, বাট কোডিং অ্যাসেন্টে করবে না। আপনাদের ল্যাবে কোড করতে হবে নিজেদের। থিওরিতে কখনোই বলবেন আপনি কোড করেন, ঠিক আছে? লিখতে হবে হ্যাঁ কোডটা, বাট করতে হবে না, রান করতে হবে না, বাট থিওরিতে সেটা করতে হবে, ল্যাবে সেটা করতে হবে। ওকে, সো বেসিক্যালি যেটা হবে যে ওই আমরা এখন এই জিনিসটাকে বাদ দিতে চাইতেছি, বুঝছেন? এটা মানে আমরা এখানে অ্যাকাউন্ট ওয়ানের নাম আইডি দিব না, তাহলে কোথায় দিব? এটা তো প্রশ্ন, তাই না? সেটা হচ্ছে যে জাভাতে ক্লাসের ভিতর কনস্ট্রাক্টর নামে একটা জিনিস আছে, কনস্ট্রাক্টর। সেই কনস্ট্রাক্টরটা আসলে আমরা ইউজ করব। সো আমরা দেখি হোয়াট ইজ কনস্ট্রাক্টর। প্রথমে কনস্ট্রাক্টর ডিফাইন করতে হবে। ফার্স্ট অফ অল কনস্ট্রাক্টরের যে মেইন গোল, সেটা আসলে হচ্ছে মেইন গোলটা হচ্ছে ইনিশিয়ালাইজ মেম্বার ভ্যারিয়েবলস। এটাকে ইনিশিয়াল করা হচ্ছে ওর মেইন গোল, ভ্যারিয়েবলস। ওকে, তো কনস্ট্রাক্টর কিভাবে ডিফাইন করে সেটা হচ্ছে দেখেন, পাবলিক কনস্ট্রাক্টরের ডেফিনেশনটা অনেকটাই একটা মেথডের ডেফিনেশনের মতো, বুঝছেন? শুধু পার্থক্য হচ্ছে এই যে দেখেন মেথডের ডেফিনেশনের মতো, কিন্তু শুধু পার্থক্য হচ্ছে কনস্ট্রাক্টরের কোনো রিটার্ন টাইপ থাকে না, ভয়েড, ইন্ট এটা থাকে না। আর কনস্ট্রাক্টরের মেথডের যে নামটা সেটা ক্লাসের নাম হয়, বুঝছেন? এবং ব্র্যাকেট এখানে প্যারামিটার থাকতেই পারে, প্যারামিটার থাকাটা অসম্ভব না। যেমন দেখেন আমরা প্যারামিটার দিব এখানে স্ট্রিং এ, ইন্ট ভি আর ডাবল সি, এই যে প্যারামিটার দিলাম। আর ভিতরে এখন থাকবে, এখন দিব কনস্ট্রাক্টরের বডি অফ দ্য কনস্ট্রাক্টর। এরকম। তো এই দেখেন আমরা একটা কনস্ট্রাক্টর ডিফাইন করছি। কি বললাম? কনস্ট্রাক্টর ডেফিনেশনটা পুরাটাই হচ্ছে বেসিক্যালি ইয়ার মতো, একটা মেথড ডিক্লারেশনের মতো, শুধু হচ্ছে কোন রিটার্ন টাইপ নাই, ঠিক আছে? কারণ কনস্ট্রাক্টর কিছু রিটার্ন করে না, কনস্ট্রাক্টরের কাজ হচ্ছে শুধু ভ্যারিয়েবলকে ইনিশিয়ালাইজ করে দেওয়া, ঠিক আছে? যে ভ্যারিয়েবল গুলো আছে। আর কনস্ট্রাক্টর এর নামটা হচ্ছে এই ক্লাসের নামই দিতে হবে, যেরকম হুবহু সেরকমই, ঠিক আছে? ক্লাসের নামটা দিতে হবে এবং ওর প্যারামিটার থাকতে পারে। ভিতরে গিয়ে এখন যেটা করব, আমরা যে প্যারামিটারটা আছে, ধরেন একটা স্ট্রিং দিছে, একটা ইন্টিজার দিছে, এটা সি দিছি। স্ট্রিংটা হচ্ছে এ হচ্ছে স্ট্রিং টাইপের প্যারামিটার, মানে ভিতরে এখন প্যারামিটার পাস হবে, তাই না? এ হচ্ছে স্ট্রিং টাইপের, বি হচ্ছে ইন্ট টাইপের, আর সি হচ্ছে ডাবল টাইপের। ভিতরে গিয়ে কি কাজ করবো বলেন তো, কে বলতে পারবেন? এনিওয়ান? নেমের মানটা এ দিয়ে দিব, আইডির মানটা বি দিয়ে দিব, আর ব্যালেন্সের মানটা স্যার সি দিয়ে দিব। বুঝছেন? তার মানে আমি এখন কি করলাম, একটা ওয়ে ক্রিয়েট করলাম যে আমি যদি এই ব্যাংক অ্যাকাউন্ট কনসেপ্টের মধ্যে 3টা ভ্যালু পাঠিয়ে দিতে পারি কোনো একভাবে, তাহলে আমার নেম, আইডি, ব্যালেন্সের মধ্যে ভ্যালুগুলো অ্যাসাইন হয়ে যাবে, বুঝছেন? এটাই তো মেইন কাজ। ওকে, এখন এই ভ্যালুগুলো কখন পাঠাবো? মেইন কথা যখন হচ্ছে যে নিউ ব্যাংক অ্যাকাউন্ট করছে, দেখেন এখন লাল দাগ হয়ে আছে, কারণটা কি বুঝতে পারছেন এনিওয়ান? এই যে লাল দাগ হয়ে আছে এখন, দেখছেন? এই যে আমরা বলছিলাম যে আমরা যখন একটা অ্যাকাউন্ট ওয়ান অবজেক্ট বানাবো তখন কি করব, প্রথমে ক্লাসের নাম দিব, তারপর ওই ভ্যারিয়েবলের নাম দিব, তারপর নিউ ওই ক্লাসের নাম দিয়ে কিছু প্যারামিটার পাস করা দিব, তাই না? আগের বার কোনো প্যারামিটার পাস করাই নেই,
এবার করাতে হবে, কারণ কি এবার একটা কনস্ট্রাক্টর লেখা আছে, বুঝছেন? কনস্ট্রাক্টর যদি ডিফাইন করেন আপনি আপনার ক্লাসের ভিতরে একটা কনস্ট্রাক্টর যদি ডিফাইন করেন, আগেরবার ডিফাইন করা ছিল না, মাথায় রাখেন, আমরা নতুন করে ডিফাইন করছি এটা। যদি কনস্ট্রাক্টর ডিফাইন করে এবং সেই কনস্ট্রাক্টর যদি প্যারামিটার থাকে, তাহলে অবশ্যই যখন নিউ করবেন তখন প্যারামিটারের ভ্যালুগুলা এখানে পাঠিয়ে দিতে হবে, বুঝছেন? অর্থাৎ আপনি যখন এক অবজেক্ট ক্রিয়েট করবেন নিউ দিয়ে, তখনই এই কনস্ট্রাক্টরটা কল হবে, বুঝতে পারছেন? যখন আপনি একটা অ্যাকাউন্ট ওয়ান এরকম একটা ব্যাংক অ্যাকাউন্ট একটা ক্লাস থেকে যখন একটা অবজেক্ট ক্রিয়েট করবেন, তখনই হচ্ছে ওর ওই ক্লাসের কনস্ট্রাক্টরটা কল হবে। এবং কনস্ট্রাক্টর কল হওয়ার জন্য তিনটা প্যারামিটার দরকার। এখানে দেখেন, একটা স্ট্রিং দরকার, একটা ইন দরকার, ডাবল দরকার। আমরা একটা কাজ করি, এখানে একটা স্ট্রিং পাঠাবো যেটা হচ্ছে আসিফ, বুঝছেন? এরপর একটা আইডি পাঠাবো বি, মানে ইন পাঠাবো, আর একটা হচ্ছে ডাবল পাঠাবো যেটা এখানে 10,000 0.0 দিলে হবে। সেম ভাবে এখানেও প্রথমে রশিদ পাঠাবো, তারপর হচ্ছে একটা আইডি পাঠাবো, তারপর হচ্ছে ওর ব্যালেন্স পাঠিয়ে দিব। এতে করে যেটা হয়েছে, এতে করে আর এই লাইনটা দরকার নেই, বুঝছেন? এতে করে যেটা হয়েছে, যখন কি হয়েছে আসলে দেখেন, যখন অ্যাকাউন্ট ওয়ান আমরা ক্রিয়েট করে ফেলছি অবজেক্টটা, তখনই হচ্ছে আমরা তিনটা ভ্যালু ব্যাক এই অবজেক্টের ভিতর দিয়ে দিছি, বুঝছেন? বা এই তখন আমরা যখন অ্যাকাউন্ট ওয়ান ক্রিয়েট করছি ব্যাংক অ্যাকাউন্ট ক্লাস থেকে, যখন একটা অ্যাকাউন্ট অবজেক্ট ক্রিয়েট করলাম, তখনই হচ্ছে আমরা ব্যাংক অ্যাকাউন্ট কনস্ট্রাক্টরকে কল করছি, বা কল করছি মানে কল করা লাগছে, এবং তখনই হচ্ছে তিনটা ভ্যালু কনস্ট্রাক্টরের ভিতর দিয়ে পাঠিয়ে দিচ্ছি। যে দেখেন আসিফ 1 আর 10,000 তিনটা পাঠিয়ে দিছি। পাঠিয়ে দেওয়ার ফলে যেটা হয়েছে, নেমটা হয়ে গেছে প্রথম মানটা, এই যে আসিফ, আইডি হয়ে গেছে সেকেন্ড মানটা যেটা পাঠাইছি, মানে হচ্ছে যে 1, আর ব্যালেন্সটা হয়ে গেছে 10,000, বুঝছেন সবাই? তাহলে অ্যাকাউন্ট আইডি আর ব্যালেন্সটা কিন্তু তখন ইনিশিয়ালাইজ হয়ে গেল, কারণ এখানে এই কনস্ট্রাক্টরটা কল হয়ে যায়, যে কনস্ট্রাক্টর আপনি বানাইছেন সেটা এখানেই কল হয়ে যাবে, বুঝছেন? সেম ভাবে অ্যাকাউন্ট 2 এর ক্ষেত্রে কনস্ট্রাক্টর কল করবে এবং এখানে নেম, আইডি আর যে ব্যালেন্সটা সেটা হচ্ছে আমরা এখানে এবিসি আকারে পাঠিয়ে দিচ্ছি, এবং সেখানে সে অ্যাসাইন করে নিছে এটা। তার মানে পরে এখানে আর ইনিশিয়ালাইজ করার দরকার নেই, পরে নরমালি এগুলো করলেই চলবে, বুঝছেন? এবং আমরা মোটামুটি ল্যাবে এই কনস্ট্রাক্টর ইউজ করেই সবসময় ইনিশিয়ালাইজ করবো, এটা মাথায় রেখে। তো কারো কোনো কোশ্চেন আছে দেখেন তো? স্যার, জি, ফাংশন আর কনস্ট্রাক্টরের মধ্যে ডিফারেন্স কি? আপাতত কোনো ডিফারেন্স নেই, জাস্ট রিটার্ন টাইপ নেই, এবং কনস্ট্রাক্টরের নামটা হচ্ছে ক্লাসের নামটা, আর বাকি সব সেম। ওকে স্যার। ফার্স্ট অফ অল রিটার্ন টাইপ নেই, দেখেন কোনো ভয়েড ইন, কোনো রিটার্ন টাইপ নেই, তাই না? এবং ওর নামটা নামটা অবশ্যই হচ্ছে ওর নাম দিতে হবে, ক্লাসের নাম দিতে হবে, এবং প্যারামিটার নিজের মধ্যে দিতে হবে, এটা কোনো সমস্যা নেই, বুঝছেন? এবং ভিতরে গিয়ে প্যারামিটার যা দিবেন ওই ভ্যালুগুলো অ্যাসাইন করে দিবেন, এই আর কি। এবং আরেকটা ডিফারেন্স হচ্ছে যে আমরা কনস্ট্রাক্টর কিন্তু ম্যানুয়ালি কল করি না, আমরা যেমন ডট দিয়ে কল করতাম, খেয়াল আছে মেথড গুলাকে? জি, ডট দিয়ে কল করতাম, তিনটাকে ডট দিয়ে কল করেছি। ডট দিয়ে কল করি না, কনস্ট্রাক্টর হচ্ছে যে যখন নিউ করব তখন কনস্ট্রাক্টর অটোমেটিক্যালি কল হয়ে যায়, বুঝছেন? যখন একটা অ্যাকাউন্ট, আবার ধরে দেখেন ব্যাংক অ্যাকাউন্ট, নতুন একটা অ্যাকাউন্ট বানাবো, বুঝছেন? এই যে নতুন একটা অ্যাকাউন্ট বানাবো, ধরেন অ্যাকাউন্ট 3 পিন, যখন নিউ দিব, এই যে নিউ, আমি চাচ্ছি একটা ব্যাংক অ্যাকাউন্ট বানাইতে, রাইট? আচ্ছা, এই ব্যাংক নামগুলোর জন্য ঝামেলা হইতেছে। নিউ চাচ্ছি একটা ব্যাংক অ্যাকাউন্ট অবজেক্ট বানাইতে, এই যে এই যখন ব্র্যাকেটটা দিব না, তখনই হচ্ছে যে কনস্ট্রাক্টরের প্যারামিটার চাচ্ছে আমার কাছে, দেখছেন? কারণ তখনই কনস্ট্রাক্টরের কল হবে। প্যারামিটার চাচ্ছি, প্যারামিটার কি দিতে হবে? একটা স্ট্রিং দিতে হবে, একটা ইন দিতে হবে, একটা ডাবল দিতে হবে। স্ট্রিংটা হচ্ছে ওর নামটা, ইনটা হচ্ছে তার আইডিটা, ডাবলটা হচ্ছে তার ব্যালেন্সটা, তাই না? তার মানে হচ্ছে এখানে যখন এই যে ওর নামটা দিয়ে দিব, ধরুন অন্য কোনো নাম দিলাম আরিফ, ঠিক আছে? তারপর ওর আইডিটা দিলাম 3, আর ব্যালেন্স দিলাম কিছুটা 30,000, এই যে দিয়ে দিলাম। তো এখানে অটোমেটিক্যালি অ্যাকাউন্ট 3 কনস্ট্রাক্টরটা অটোমেটিক্যালি রান করে ফেলছে যখন আমি নিউ দিছি, এবং অটোমেটিক্যালি যেটা হয়েছে, আমি যে ভ্যালুগুলো পাস করে দিছি এখানে, সেটা হচ্ছে ওর ভ্যারিয়েবল হিসেবে সেট করে দিয়েছি ভিতরে গিয়ে, বুঝছেন? সো এটা আরেকটা ডিফারেন্স বিটুইন মেথডস এন্ড কনস্ট্রাক্টর, বুঝছেন? ফার্স্ট অফ অল, কনস্ট্রাক্টর ডাজ নট হ্যাভ এনি রিটার্ন টাইপ, অবভিয়াসলি, কারণ ও কোনো ভ্যালু রিটার্ন করে না, ও জাস্ট অ্যাসাইন করে।
and then the name of the constructor must be the name of the must be the name of the class, obviously. And constructor may have parameters and methods also have parameters. That doesn't matter actually. And constructor will be called automatically when new will be invoked. Okay, we do not need to put dot operator to call the constructor. এটা অটোমেটিক্যালি নিউ যখন দিবেন তখন অটোমেটিক্যালি এটা কল হয়ে যাবে, বুঝছেন? কারণ কোনো কোশ্চেন আছে? না স্যার, ক্লিয়ার। এটা সো আমরা বেসিক্যালি যখন কোনো ভ্যালু অ্যাসাইন মানে ইনিশিয়ালাইজ করতে যাব, কোনো ক্লাসের অবজেক্টের কোনো ইনিশিয়ালাইজেশন দরকার পড়বে তখন এইভাবে করে ফেলবো। এরপর তো আমরা অ্যাকাউন্ট ওয়ান ডিপোজিট কল করলে এই ব্যালেন্সে ডিপোজিট হবে, কারণ ওর ব্যালেন্সের মান তো এখানে অ্যাসাইন হয়ে গেছে, ঠিক আছে? চাইলে হচ্ছে আপনারা এখানে প্রিন্ট ইনফো করে দেখতে পারেন, যে ধরেন আমরা সব কেটে দিয়ে এই যে অ্যাকাউন্ট ওয়ান দিলাম, তো আমরা এক কাজ করি, অ্যাকাউন্ট ওয়ান এর ধরেন প্রিন্ট ইনফো করে দিই, দেখেন সবারই প্রিন্ট ইনফো করি, ধরেন অ্যাকাউন্ট টু এরও প্রিন্ট ইনফো করি, অ্যাকাউন্ট থ্রি এরও প্রিন্ট, তিনটা প্রিন্ট ইনফো কল করেন, তাহলে অ্যাকাউন্ট ওয়ান এর প্রিন্ট ইনফো কল করলে যে এটা প্রিন্ট হবে, নাম আইডি ব্যালেন্স শূন্য মতো প্রিন্ট হবে, দেখেন অ্যাকাউন্ট টু এর ক্ষেত্রে হবে, অ্যাকাউন্ট থ্রি এর ক্ষেত্রে হবে, দেখেন দেখা যাচ্ছে? অ্যাকাউন্ট ওয়ান এর প্রিন্ট ইনফো কল করলে যে এটা প্রিন্ট হয়েছে, নেম আসিফ, আইডি 1, ব্যালেন্স 10,000, দেখছেন যে ইনিশিয়ালাইজ করছিলাম ওগুলো ভ্যালুগুলো এখানে চলে আসছে, এই তো। আচ্ছা, আরেকটা জিনিস, আপনি যখন কনস্ট্রাক্টর দেন নাই, কোন কনস্ট্রাক্টর যখন ছিল না, তখন কি করছিলাম মনে আছে? আমরা ব্র্যাকেটে কিছুই দেই নাই, তাই না? আমরা যখন কোনো কনস্ট্রাক্টর ইউজ করি নাই, ধরুন কোনো কনস্ট্রাক্টর যখন এখানে ছিল না ফাঁকা, তখন কি হয়েছিল ব্যাপারটা? যে আমরা এখানে ব্র্যাকেটে ফাঁকা রাখছিলাম, তাই না? কোন ব্র্যাকেটটা স্যার? একটু দাঁড়ান, আমি দেখাচ্ছি। আমরা তো আজকে অবজেক্ট, এটাই আমাদের লাস্ট টপিক আজকে তেমন কিছু আর কিছু দেখাবো না। ইনিশিয়ালাইজ তো কনস্ট্রাক্টরটা এখানে আছে, এখানে এই স্লাইডে সব দরকার নেই, যদিও মানে থিওরিতে করতে হবে, ঠিক আছে, বাট আমার ল্যাবের জন্য জাস্ট যেগুলো দরকার আমি সেগুলোই করাচ্ছি। কনস্ট্রাক্টর একটু ওয়েট করুন, আমি দেখাচ্ছি। আচ্ছা, আরেকটা জিনিস, এটা খুব ইম্পর্টেন্ট। দেখেন এখানে কনস্ট্রাক্টর যখন লিখছি আমরা, হ্যাঁ, তখন আমরা তিনটা প্যারামিটার দিচ্ছি, তাই না? তিনটা প্যারামিটারে কেন দিচ্ছি বলুন তো? মানে এখানে তিনটাই প্যারামিটার কেন দিচ্ছি, বেশি দিতে পারতাম না? তো তিনটা ডাটা লাগবে, এই জন্য তো দেওয়া আছে। এর বেশি দরকার নাই, তাই না? তো এখন নেক্সট কোশ্চেন, যদি প্যারামিটার গুলো এইভাবে দিতাম তাহলে কি ঝামেলা হইতো না একটা? কি ঝামেলা হইতো? দুইটার নাম একই হয়ে যায়। বুঝতে পারছেন ব্যাপারটা কি হইতো আসলে? এখন আপনি তো ওরা আটকাইতে পারবেন না নাম দেওয়ার জন্য, সিতেও কিন্তু আটকাইতে পারতেন না, এখানে যে কোনো নাম ইউজ করা যায়, তাই না? বাট সিতে এই ধরনের ইস্যু আসতো না কখনো, কারণ এখানে সিতে তো ওই যে ক্লাস, নিজের প্রপার্টি, এগুলো কোনো ব্যাপার ছিল না আসলে, ঠিক আছে? বাট এখানে তো ব্যাপারটা আছে, এখানে হচ্ছে নেম দিছেন, এখানে লোকাল ভ্যারিয়েবলটাও নেম, হচ্ছে মেম্বার ভ্যারিয়েবল ওর নামও নেম, তো এখানে হচ্ছে কনফিউশন হয়ে যায়, বুঝছেন ব্যাপারটা? এখন এই কনফিউশনটা কিভাবে রিজলভ করবো সেটা হচ্ছে না, দিস নামে একটা অপারেটর আছে, দিস, THIS, দিস, এই দিস অপারেটরটাকে ইউজ করবো, বুঝছেন? THIS, দিস, এই যে সলভ হয়ে গেল, আর কিছু না। যদি এই ধরনের ইস্যু অ্যারাইজ করে তাহলে এইভাবে সলভ করবো। দিস ডট নেম মানে হচ্ছে এই দিস দিয়ে বোঝাচ্ছে এই নেম, মানে আমার ক্লাসের নেম। দিস ডট আইডি দিয়ে বোঝাচ্ছে এই আইডিটা। দিস ডট ব্যালেন্স দিয়ে বোঝাচ্ছে আমার ক্লাসের আইডিটা, বুঝছেন ব্যালেন্সটা। আর এই দিস না ছাড়া নেমটা দিয়ে বোঝাচ্ছে লোকাল নেম, এই দিস ছাড়া আইডি দিয়ে বোঝাচ্ছে লোকাল আইডি, আর দিস ছাড়া ব্যালেন্স দিয়ে বোঝাচ্ছে এই লোকাল ব্যালেন্সটা, বুঝছেন? এইভাবে রিজলভ করা যায় এটা মেথডের মধ্যে। হ্যাঁ, মানে এই যে কনস্ট্রাক্টরের মেথডের মধ্যে যেগুলো আছে, মেথডের মধ্যে কনস্ট্রাক্টরের ভিতরে মানে দিস ডট নেম দিয়ে বোঝাচ্ছে এই অবজেক্টের বা এই ক্লাসের নেম ভ্যারিয়েবলটা, বুঝছেন? দিস ডট আইডি দিয়ে বোঝাচ্ছে যে এই ক্লাসের আইডি ভ্যারিয়েবলটা, মানে এই ক্লাসের মেম্বার ভ্যারিয়েবলটা, ঠিক আছে? মানে এখানে তো কনফিউশন হয়ে যাচ্ছে কোনটা মেম্বার ভ্যারিয়েবল আর কোনটা প্যারামিটার থেকে আসছে, সেটার মধ্যে কনফিউশন না?
বেসিক্যালি জি দুইটার নামই নেই, কিন্তু এখন হচ্ছে সলভ হয়ে গেছে ব্যাপারটা, তাই না? চিন্তা করে দেখেন, দিস ডট নেম দিয়ে বোঝাচ্ছে আমার এই মেম্বার নেমটা, ওর ভ্যালুটা হবে এই যে ওই এই নেমের সমান, রাইট? তারপর দিস ডট আই দিয়ে বোঝাচ্ছে যে মেম্বার আইডিটা, ওর 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 মান হবে ওর এই আইডিটা, এরকম। ঠিক আছে, এখন হচ্ছে এই কনফিগারেশনটা এটাই। ক্লিয়ার স্যার। এখন একটা আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে কনসেপ্টটা দুটাও থাকতে পারে, তিনটা থাকতে পারে, বুঝতেছেন? যেমন ধরেন আরেকটা কনসেপ্ট লিখলাম আমরা, এটা খুব ইন্টারেস্টিং, এটা করে আমরা শেষ করে দিই। দেখেন একটা কনসেপ্ট লিখলাম এরকম, দুইটা কনসেপ্ট, ঠিক আছে? একটা হচ্ছে কোনো প্যারামিটারই দেই নাই, একটা হচ্ছে তিনটা প্যারামিটার দেওয়া, এরকম কেন? আচ্ছা, তার আগে আমি একটু জিনিস বলি। ধরেন হচ্ছে যখন বারবার আসলে কাটতে হইতেছে, এটার জন্য সমস্যা। কাজ করি, কমেন্ট আউট করে। যখন ধরেন আমাদের এখানে কোনো কনসেপ্টই ছিল না, কোনো কনসেপ্টই যখন ছিল না, আমরা প্রথমে কি এখান থেকে শুরু করছিলাম না, মনে আছে? আপনার কি মনে আছে যে আমরা এখান থেকে স্টার্ট প্রথমে এখান থেকে শুরু করেছিলাম স্যার। যখন কনসেপ্টটা নাই তখন আমরা কি করছিলাম মনে আছে? ধরেন হচ্ছে একটা করে ইনিশিয়ালাইজ করে দিয়েছিলাম ডট ডট দিয়ে। তখন হচ্ছে এই নিউতে তো কিছুই পাঠাই নাই, তাই না? মনে আছে? না স্যার, না স্যার পাঠাইনি। কারণ হচ্ছে এখানে কোনো কনস্ট্রাক্টরও নাই, কোনো প্যারামিটার লিস্টও নাই, রাইট? বুঝছেন? আমরা যখন এই যে এখানে ব্যাংক অ্যাকাউন্ট অবজেক্ট বানাবো তখন হচ্ছে এই প্যাকেট আমরা কিছুই দিই নাই, কারণ হচ্ছে এখানে কোনো কনস্ট্রাক্টর ছিল না, কোনো প্যারামিটারও ছিল না যদি এখানে পাঠাইতে হবে, ঠিক আছে? বাট অ্যাকচুয়ালি যেটা ছিল আসলে এখানে হিডেন একটা কনস্ট্রাক্টর ছিল, বুঝছেন? মানে যখন এরকম একটা সিচুয়েশন হবে যে কোনো কনস্ট্রাক্টর নাই, তখন জাভা নিজের থেকেই একটা কনস্ট্রাক্টর ভিতরে ভিতরে বানায় দিবে, বুঝছেন? জাস্ট এরকম একটা কনস্ট্রাক্টর। এরকম একটা ফাঁকা কনস্ট্রাক্টর সে নিজের থেকে বানায় দিবে, ঠিক আছে? এটা হচ্ছে কিছু করা লাগবে না। এবং এখানে হচ্ছে সে সবগুলা ভ্যারিয়েবলের নাম কি আপাতত ইনিশিয়াল ভ্যালু, যেমন ধরেন নেম কে দিবে নাল, আইডি কে 0, ব্যালেন্স কে 0, এরকম দিয়ে দিবে, বুঝছেন? তার মানে যখন আমরা কোনো কনস্ট্রাক্টর লিখিও নাই তখন বেসিক্যালি ভিতরে ভিতরে এটা কনস্ট্রাক্টর ছিল, এবং এই কনস্ট্রাক্টরকে আমরা বলি ফাঁকা কনস্ট্রাক্টর, মানে হচ্ছে কোনো প্যারামিটার ছিল না, বুঝছেন? বাট এটা আমরা দেখি না, এটা হচ্ছে জাভা নিচে করে দেয়, ঠিক আছে? তো এই জন্য হচ্ছে জাস্ট কোনো প্যারামিটার দিতাম না, জাস্ট নরমালি দিতাম। নরমালি দিলে হচ্ছে পরে গিয়ে আমরা জোর করে সেগুলোকে ইয়া করতাম, ইনিশিয়ালাইজ করতাম ডট ডট দিয়ে, ঠিক আছে? সো এটাই। আর এখন যেটা একটু আগে দেখাইলাম সেটা হচ্ছে কাইন্ড অফ এরকম, আমরা সবকিছু আনডু করে দিই। সবাই খেয়াল করেন, এই যে এখন যেটা দেখাইলাম সেটা হচ্ছে আমাদের কনস্ট্রাক্টর দুইটা আছে, খেয়াল করে দেখেন। একটা কনস্ট্রাক্টর হচ্ছে ফাঁকা, ওইখানে কিছুই দেই নাই তেমন, ঠিক আছে? আর একটা কনস্ট্রাক্টর হচ্ছে যে প্যারামিটার আছে, ওই প্যারামিটারের ভ্যালু গুলা হচ্ছে মেম্বার ভ্যারিয়েবলের ভ্যালু হবে। কথা হচ্ছে এগুলো, এটাকে হচ্ছে একটা ক্লাসে দুইটা কনস্ট্রাক্টর থাকছে আছে। এখন আপনার দুইটা ভাবে আপনি অবজেক্ট বানাতে পারবেন। একটা হচ্ছে যে কোনো ভ্যারিয়েবলের নামই দিলেন না, মানে কোনো প্যারামিটার না দিয়েও করতে পারবেন এবং প্যারামিটার দিয়েও করতে পারবেন, বুঝছেন ব্যাপারটা? ধরেন আমি এখন একটা ব্যাংক অ্যাকাউন্ট 4 বানাইলাম, ধরেন অ্যাকাউন্ট 4, ঠিক আছে? এখন হচ্ছে আমি অ্যাকাউন্ট 4 যে বানাইলাম এখানে, আর যখন নিউ ব্যাংক অ্যাকাউন্ট দিব তখন কিছুই দিব না। এটা এখন অ্যালাউড, কেন অ্যালাউড বলতে পারবেন? মানে আগে মানে আমি যখন আগের বার, আচ্ছা আমি যদি এটা কেটে দেই, দেখেন খেয়াল করে, এটা যদি কেটে দেই, মানে কনস্ট্রাক্টর একটাই আছে, একটাই কনস্ট্রাক্টর তিনটা প্যারামিটার, তখন অ্যালাউড না, তখন লাল দিয়ে আছে, দেখছেন? জি স্যার, তখন অ্যালাউড হবে না। তখন অ্যালাউড হবে না, কারণ আপনি কনস্ট্রাক্টর বানাইছেন, বানায় বলছেন যে এভাবেই আনতে হবে জিনিসটাকে, বা এভাবেই ইনিশিয়ালাইজ করতে হবে নিউতে গিয়ে, ঠিক আছে? তো সে জোর করে এখানে তিনটা প্যারামিটার দিতেই হবে। বাট আমি যদি
দুইটা মানে একটা ফাঁকা কনস্ট্রাক্টর শুধু লিখে রাখি, তাহলে আর কোনো সমস্যা নাই, বুঝছেন? তাহলে হচ্ছে এখানে ফাঁকা দিলেও কোনো সমস্যা নেই। ফাঁকা দিলে এখন আমার পয়েন্ট হচ্ছে আমি যদি ফাঁকা দিই, তাহলে আমি অ্যাকাউন্ট 4 এর ইনফো যদি প্রিন্ট করি, তাহলে কি প্রিন্ট, কি নাম, কি আইডি, কি প্রিন্ট হবে বলতে পারবেন? অ্যাকাউন্ট নাম, আইডি, ব্যালেন্স কিছুই দিই তো নাই। থাকবে না স্যার হ্যাঁ, ডিফল্ট? নাম কিছু প্রিন্ট হয়নি, আইডি 0, ব্যালেন্স 1000 প্রিন্ট হয়েছে। এগুলো কোত্থেকে আসছে? ব্যালেন্স 1000 কিভাবে আসলো? 0 হওয়ার কথা। সবাই দেখেন আমি স্যার যে এই ব্যালেন্সটা হচ্ছে স্যার হচ্ছে ব্যালেন্স কিন্তু আমাদের সবার জন্য কমন ছিল স্যার। না, আমি ফাঁকা কনস্ট্রাক্টরে যখন ডিফাইন করছি তখন একটা ব্যালেন্স স্যার দিয়েছি। ব্যালেন্স তো দিয়ে দিয়েছেন, জি স্যার ব্যালেন্স দিয়েছেন তো। এটার জন্য স্যার যদি না দিতেন, স্যার যদি না দিতেন তাহলে কি জিরো আসতো? না দিলে না হ্যাঁ দিলে 0, না দিলে 0 আসতো। এগুলো এটা তার মানে আমি যেটা বলতে চাচ্ছি এখানে, মানে কনসেপ্টেরও অনেকগুলো থাকতে পারে। তো আপনার যখন নিউ দিয়ে অবজেক্ট বানাবেন তখন প্যারামিটার দিচ্ছেন কি দেন নাই তার উপর ডিপেন্ড করে কনসেপ্টটা কল হবে, বুঝছেন ব্যাপারটা? জি স্যার মানে বুঝছি। মানে আপনি প্যারামিটার 3টা দিলে তখন হচ্ছে এই কনসেপ্টটা রান হবে এবং তখন এইভাবে মানে ওর নাম আইডি ব্যালেন্স নিয়ে হচ্ছে তখন সেটাকে অ্যাসাইন করে দিবে। বাট আপনি একটাও দেন নাই, ঠিক আছে, প্যারামিটার, তখন হচ্ছে যে এটা কল হবে। এটা কল হয়ে তার নামটা দিবে ফাঁকা, আইডি দিবে কিছু একটা, ব্যালেন্স দিবে কিছু একটা। নামটা ফাঁকা দিবে কি, তার নামটা আমি কিছু দিতেও পারি, ধরেন পিএমটি, হ্যাঁ, আইডিও কিছু একটা দিতে পারি, ধরেন -100, তখন এটাই অ্যাসাইন হবে, বুঝছেন? দেখেন এখন এখন করে দেখবেন এটাই অ্যাসাইন হবে, দেখেন এই যে, কারণ অ্যাকাউন্ট 4 যখন ক্রিয়েট করছে তখন কোনো প্যারামিটার দিই নাই, প্যারামিটার না দেওয়ার কারণে তখন সেই যে ফাঁকা কনস্ট্রাক্টর রান করছে, রান করে নামটাকে দিয়েছে টিএমটি, আর দিয়েছে এটা, ব্যালেন্স দিয়েছে এটা, বুঝছেন? এই জন্য যখন অ্যাকাউন্ট 4 ক্রিয়েট করার পর প্রিন্ট ইনফো করলাম তখন হচ্ছে এই যে নাম আইডি এটা এরকম আসছে। এই হচ্ছে স্যার একটা কনস্ট্রাক্টর। কোশ্চেন ছিল হ্যাঁ জি বলেন প্লিজ। স্যার, এখানে যদি অ্যাকাউন্ট 5 দেওয়া হতো দেন আমাদের কি কিভাবে কাজ করতো আসলে? ওই পাবলিক অ্যাকাউন্ট থেকে ওইটা কি প্রিন্ট আউট করে দিছো? অ্যাকাউন্ট 5 তো ক্রিয়েটই করি নাই, কিভাবে ক্রিয়েট করবো আপনি নিজে বলেন, বলেন কি করবো? হ্যাঁ জি ব্যাংক। আমি কি এখান থেকে অ্যাকাউন্ট 5 এর যে নেম আইডি সেটাকে এখান থেকে দিব নাকি পরে ফাঁকা রাখবো, কোনটা? আচ্ছা আপনার কোশ্চেনটা কি ছিল সেটা জানতে চাচ্ছি। অ্যাকাউন্ট 5 ক্রিয়েট করলাম, এখন কোশ্চেনটা কি ছিল? অ্যাকাউন্ট 5 মানে অ্যাকচুয়ালি স্যার অ্যাকাউন্ট 4 তো হচ্ছে গিয়ে আমরা তো এখানে নিউ ব্যাংক অ্যাকাউন্ট তো নতুন করে রাখছিলাম, নতুন একটা কনস্ট্রাক্টের জন্য। অ্যাকাউন্ট জন্য কি আমাদের নতুন করে ডাটা এন্ট্রি করতে হবে নাকি ওইটাই আবার জেনারেট হয়ে আসবে? অ্যাকাউন্ট 4 তো আছেই, তাই না? এখন অ্যাকাউন্ট 5 ও বানাইছি, সবাই তো ডিফারেন্ট। এখানে কোশ্চেনটা কি বললেন যে অ্যাকাউন্ট 5 এর ক্ষেত্রে কি করতে হবে? কাইন্ডলি একটু কোডের উপরে যাবেন কি স্যার, তাহলে কনফিউশনটা ক্লিয়ার করতে পারতাম। বলেন। স্যার এখানে পাবলিক ব্যাংক অ্যাকাউন্ট লেখা হয়েছে, কিন্তু এখানে হচ্ছে গিয়ে আমরা অ্যাকাউন্ট 4 এর জন্য তো হচ্ছে ডিরেক্ট লিখেছি, সেটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে যেটা আছে সেটা দিয়েছে। এখন অ্যাকাউন্ট 5 এর জন্য কি আবার এই সেম ডাটাই দিবে নাকি হচ্ছে কোনো এরর টিরর দেখাবে এই ক্ষেত্রে? না সেম দিবে। বুঝছি আপনার মানে ব্যাংক অ্যাকাউন্ট, তাই না? তার মানে কি ফাঁকা রাখা মানে কি এখান থেকে আবার এটাই কল হবে, রাইট? মানে এই ফাঁকা কনস্ট্রাক্টরই কল হবে না, এটা বলছেন তো? জি স্যার জি স্যার। মানে আপনার এটা মানে আপনি যখন ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা রাখছিলেন তখন হচ্ছে আপনার অ্যাকাউন্ট 4 এ কি হয়েছিল, এই ফাঁকা কনস্ট্রাক্টর কল হয়েছিল এবং অ্যাকাউন্ট 4 এর নেমটা হয়ে গেছিল টিএমটি, আইডি হয়ে গেছিল এটা, ব্যালেন্স হয়ে গেছিল এটা, তাই না? জি স্যার। অ্যাকাউন্ট 4 এ আবার যখন অ্যাকাউন্ট 5 বানাবেন, নিউ ব্যাংক অ্যাকাউন্ট, নতুন একটা ব্যাংক অ্যাকাউন্ট বানাবেন অ্যাকাউন্ট 5, তাই না? আবার এখানে কোনো প্যারামিটার, তাই না? তার মানে আবার কি এটাই কল হবে এবং অ্যাকাউন্ট 5 এর নেমও আবার টিএমটি হবে, অ্যাকাউন্ট 5 এর আইডি -100 হবে, অ্যাকাউন্ট 5 এর ব্যালেন্স 1000 হবে। অ্যাকাউন্ট 4 এর সাথে অ্যাকাউন্ট 5 এর কোনো কিন্তু যোগাযোগ নেই, ওটা ডিফারেন্ট, বুঝছেন? এটাই, আর কিছু না। তাহলে অ্যাকাউন্ট 5 ও যদি আমি প্রিন্ট ইনফো করি এই যে, তাহলে দেখবেন যে নিচে দুটো সেম আসছে।
ঠিক আছে, এটা তেমন কিছু করার নেই, এরা দুটো সেমই আসবে, কারণ দুইটাই হচ্ছে যে ফাঁকা কনস্ট্রাক্টর কল করছে, ঠিক আছে, এবং দুইটার ক্ষেত্রে ইনিশিয়ালাইজেশন সেমই হয়েছে, বুঝছেন? অ্যাকাউন্ট 4 এর ক্ষেত্রে যেরকম ইনিশিয়ালাইজেশন হয়েছে, অ্যাকাউন্ট 5 এর ক্ষেত্রে সেম ইনিশিয়ালাইজেশনটাই হয়েছে আর কি। এই জন্য হচ্ছে দুটো সেম, আপাতত প্রিন্ট গুলো সেম আসবে। বাট আপনি এখন মনে করেন যে অ্যাকাউন্ট 4 এ, বুঝছেন, একটা ধরেন ডিপোজিট করছেন, কথার কথা, অ্যাকাউন্ট 4 এ ধরেন একটা ডিপোজিট করছেন, হচ্ছে ধরেন 10,000 এর ডিপোজিট করছেন, বুঝছেন? এখন অ্যাকাউন্ট 4 এর মনে করেন আপনি প্রিন্ট করে দিলেন, কথার কথা, তাহলে ব্যালেন্স একটু বাড়বে না? আবার অ্যাকাউন্ট মনে করেন একটা অ্যাকাউন্ট ডিপোজিট করছেন ধরেন হচ্ছে 5,000 এ, এরপর অ্যাকাউন্ট 5 এ আবার প্রিন্ট করলাম, এগুলো বাসায় বসে বসে পুরো টেস্ট করে দেখুন, তাহলেই তো হয়ে যায়, ঠিক আছে? তাহলে দেখেন প্রথমে অ্যাকাউন্ট 4 ডিপোজিট করছে 10,000, তাহলে দেখেন অ্যাকাউন্ট 4 এ ব্যালেন্স ছিল 1,000, তাহলে পরে হয়ে গেল কি 11,000 হয়ে গেল না? এটা অ্যাকাউন্ট 4 এ, বুঝছেন? আবার অ্যাকাউন্ট ডিপোজিট করছে 5,000, অ্যাকাউন্ট 5 ছিল যে 1,000, 5,000, 6,000 হয়ে গেছে, তো তখন মানে দুটো অ্যাকচুয়ালি ডিফারেন্ট, বুঝছেন? কিন্তু ইনিশিয়ালাইজেশনটা যেহেতু সেম, এজন্য নামটা মাইরিয়ারি সব সেমই আসছে, বাট নামটা মুছলে চেঞ্জ করে ফেলা যাবে, সমস্যা নেই, ঠিক আছে? এই ধরনের আর কি, যে মানে প্যারামিটার সহ কনসিডার থাকতেও পারে, প্যারামিটার ছাড়াও থাকতে পারে, ঠিক আছে? এরা না ছাড়া নাও থাকতে পারে, দ্যাটস দ্য থিং অ্যাকচুয়ালি। আর ন্যাচারালি আমরা প্যারামিটার সহটাই ইম্পর্টেন্ট, ঠিক আছে, কারণ তখন হচ্ছে যে সাথে সাথে এখানে নেম টেম গুলো দিয়ে দেওয়া যায়, তো সো এটাই কিন্তু আমাদের বেশি কাজে লাগে প্যারামিটার সহটা, বুঝছেন? মানে আমরা যতগুলো ভ্যারিয়েবল ততগুলো প্যারামিটার দিয়ে একটা ইয়া দিয়ে দিব, একটা কনসিডার বানায় ফেলবো, বানায় ফেলে যখন আমরা নিউ অ্যাকাউন্ট বানাবো তখন কনসিডার ভ্যালু গুলো পাস করে দিলেই আমার ওই যে ওর নেম ফিল্ড গুলো ইনিশিয়ালাইজ হয়ে যাবে, তারপর ওগুলা দিয়ে আমরা বিভিন্ন রকম কাজ করতে পারবো, এই আর কি। সো এখানে আর তেমন কিছু দেখাইলাম না, একটা ল্যাব ম্যানুয়াল সবাইকে দেওয়া হয়েছে দেখবেন, ঠিক আছে? ওই ল্যাব ম্যানুয়ালে একটা স্টুডেন্ট টাইপের ইয়া আছে, ক্লাস বানানো আছে, এবং এটা একটা জিনিস দেখানো আছে। আপনারা সবাই, আমি সাজেস্ট করবো বাসায় যখন বসবেন তখন এই ক্লাসটা একটু বুঝার ট্রাই করবেন, ঠিক আছে? এবং 3টা ল্যাব এক্সারসাইজ আছে, এই 3টা করে ফেলবেন, ঠিক আছে? তো আচ্ছা, আমি একটা কাজ করি, স্টুডেন্টরা এখানে একটু কমপ্লিকেটেড মানে হিসাব আছে যে সিজিপিএ ক্যালকুলেশন করে, বুঝছেন? তো এটা নিজেরা দেখলেই বুঝবেন একবার, ঠিক আছে? সিজিপিএ ক্যালকুলেশনটা কিভাবে করতে হয়, তো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এটা অবশ্যই বাসায় বসে সবাই দেখবেন, একই জিনিস, মানে খুব টাফ কিছু না, ডিফারেন্ট কিছু না, ঠিক আছে? ওকে, তাহলে এক কাজ করি আমরা, এখানে দেখেন একটা ল্যাব এক্সারসাইজ বলা আছে, যেখানে হচ্ছে একটা বক্স নামের একটা ক্লাস ক্রিয়েট করতে হবে, ক্রিয়েট এ ক্লাস নেমড বক্স হুইচ হ্যাজ 3 অ্যাট্রিবিউট, লেন্থ, উইডথ এন্ড হাইট, ঠিক আছে? আসলে এটা কেন দেখাচ্ছি, কারণ হচ্ছে আমাদের এক্সামে যে প্রবলেম গুলো আসবে বা আমি যে কোড করতে হলো, কোড গুলা ল্যাঙ্গুয়েজটা কাইন্ড অফ এরকম থাকবে, বুঝছেন? একটা ক্লাস বানাইতে হবে বক্স নামে, যেটা 3টা অ্যাট্রিবিউট আছে, লেন্থ, উইডথ এন্ড হাইট, একটা মেথড আছে যার নাম হচ্ছে গেট ভ্যালু, ওকে? এন্ড গেট ভ্যালু মেথডটা হচ্ছে calculate the volume of the box and return the value, ওকে? খুবই ইজি একটা জিনিস, দেখেন আমরা এটা দেখাই, যে আমাকে একটা, আমি এখানেই করে ফেলি, ঠিক আছে? এখানে একটা ক্লাস বানাই ফেলি বক্স নামে, ধরেন আমাকে যেটা বলছে একটা বক্স নামে ক্লাস বানাইতে হবে যার 3টা অ্যাট্রিবিউট আছে, লেন্থ, উইডথ এন্ড হাইট, ঠিক আছে? অর্থাৎ 3টা মেম্বার আছে, ডাবল লেন্থ, আপাতত পাবলিকটা দিচ্ছি না, হ্যাঁ, পাবলিক ছাড়াও দেওয়া যায়, এটা কোনো ইস্যু না, বাট আপাতত এটা স্কিপ করতেছি, এগুলো নিয়ে ডিটেইল আলোচনা পরে করব। উইথ ওইটা আমাদের একটা প্যাকেজ অ্যাক্সেস মডিফায়ার নামে একটা টোটাল ক্লাসই হবে, ওইখানে গিয়ে এইসব আলোচনা হবে। এই যে 3টা ভ্যারিয়েবল দেখছেন, এবার একটা কাজ করি, একটা কনসিডার লিখি, দেখেন কনসিডার কিভাবে লেখে, নাম হবে ক্লাসের নামটা, আর ভিতরে প্যারামিটার দিয়ে দিব, তিনটে ডাবল রাখছি না, 3টা ডাবল রাখছি, যেহেতু আমি একভাবে পাবলিক এটা দিলেও হয় না দিলেও হয় একই জিনিস, এটা কোনো ইস্যু না, ঠিক আছে? তাহলে দেখেন একটা কনসিডার লেখা শুরু করছি, তো কনসিডার নামটা হচ্ছে আপনার ক্লাসের নাম, দেখেন, এবং 3টা প্যারামিটার আছে, লেন্থ, উইডথ আর হাইট, লেন্থ, উইডথ আর হাইটটা পাস করব। এখন হচ্ছে কি করব বলেন তো, ভিতরে দেখেন কোডে কিন্তু কনসিডার নিজে লিখতে হবে, আমি হয়তো বা হাইয়েস্ট সিগনেচারটা বলে দিব, বাট বডি নিজে লিখতে হবে, কি লিখবো?
স্যার দিস ডট স্যার এখন হচ্ছে কি আমরা কনস্ট্রাক্টর বুঝছেন? এটাই তো জি স্যার মানে এই উইথ হাইট আর লেন্থটা, সরি লেন্থ উইথ আর হাইটটা তো আমি যখন নিউ কল করব তখন পাঠিয়ে দিব না এই ভ্যালুগুলা। জি স্যার তো ওই ভ্যালুগুলা কি এখন এই যে এই লেন্থে ভ্যালু দিয়ে দিব, এই উইথে এই উইথের ভ্যালু দিয়ে দিব, বুঝছেন না? এটাই তো। আর এই হাইটে আমি এই যে এই হাইটের ভ্যালু দিয়ে দিব, বুঝছেন? তাহলে দিস ইজ এ কনস্ট্রাক্টর। ওকে, যদি কোশ্চেনে ডিফল্ট বা ফাঁকা কনস্ট্রাক্টর বানাতে না বলে তাহলে বানানোর দরকার নেই, প্যারামিটারাইজটাই বলবে ম্যাক্সিমাম টাইম, বুঝছেন? আচ্ছা, এবার কোশ্চেনে জিনিস বলা আছে, মেথডের কথা বলা আছে, তাই না? মেথডটা কি বলছে যে গেট ভলিউম না ভলিউম এবং মেথডটা কি রিটার্ন মেথডটা কি ক্যালকুলেট করবে, এই বক্সের ভলিউমটাকে ক্যালকুলেট করবে এবং সেই ভ্যালুটা রিটার্ন করবে, ঠিক আছে? তাহলে একটা পাবলিক মেথড লাগবে যেটা কিনা ডাবল রিটার্ন করবে এবং মেথডের নামটা হচ্ছে গেট ভলিউম, ঠিক আছে? এবং এখানে গেট ভলিউমকে কল করলে কি করবে, সে লাল দিয়ে আছে এখানে ও রিটার্ন টাইপ, সে হচ্ছে কি করবে, সে হচ্ছে এই বক্সে যে ভলিউমটা সেটা রিটার্ন করবে, বুঝছেন? তাহলে রিটার্ন কি হবে, গুণ করে দিতে হবে স্যার লেন্থ উইথ এন্ড হাইট হাইটটা গুণ করে দিয়ে রিটার্ন করে দিব, শেষ। কার লেন্থ, এই বক্সের উইথ আর এই বক্সের হাইটটাকে গুণ করে দিয়ে রিটার্ন করে দিব এবং এখানে কোনো প্যারামিটার লাগবে না বাইরে থেকে, বুঝছেন? জি এইটা সিম্পল করতে বলছে। আমরা এখন এক কাজ করি, অ্যাকাউন্ট তো অনেক করলাম, ঠিক আছে? আপাতত এটাকে কমেন্ট আউট করে রাখি, কমেন্ট আউট করে রেখে বক্সের কাছে কয়টা অবজেক্ট বানাই। হ্যাঁ, ইজি টাস্ক অ্যাকচুয়ালি, পুরো টাস্ক কিছু না, একটা বক্স দুইটা অবজেক্ট বানাবো। একটা বক্স ধরেন B1, এই যে B1 নামে বক্স বানালাম, নিউ বক্স। ফাঁকা দিব নাকি প্যারামিটার দিব এখানে? না স্যার এইখানে প্যারামিটার গুলো পাস করতে হবে। লেন্থ কত দিব ওর, ধরেন 12.1, কারণ যেহেতু ডাবল। উইথ দিব ধরেন 18 আর হাইট দিব ধরেন 3.2, এরকম দেওয়া যাবে, ঠিক আছে? বুঝছেন? আরেকটা বক্স B2 নিলাম, নিউ বক্স, আরেকটা অবজেক্ট বানালাম B2 নামে, আরেকটা অবজেক্ট বানালাম, ওর লেন্থ দিলাম ধরেন অন্য কিছু 15.5, উইথ দিলাম ধরেন 22.7, এর নিজের মতো করে দিচ্ছি, এটা আমার নিজের মন যেটা চাচ্ছে 3.5। তো দুটো ডিফারেন্ট অবজেক্ট আছে। এখন এক কাজ করি, আমরা B1 এর গেট ভলিউমকে কল করি, বুঝছেন? B1 এর যদি গেট ভলিউমকে কল করা হয় তাহলে B1 এর যে লেন্থ উইথ আর হাইট যেটা আছে সে তিনটা গুণ করে রিটার্ন করবে না? জি স্যার তাহলে এই রিটার্ন ভ্যালুটা ধরেন হচ্ছে আমি একটা vol1 এর মধ্যে রাখলাম, বুঝছেন? তারপর ধরেন এই vol1 এর ভ্যালুটা ধরেন আমরা প্রিন্ট করে দিই, তাহলে হচ্ছে এইখানে দেখবো যে এই তিনটার গুণফল প্রিন্ট হচ্ছে, দেখেন। আচ্ছা, 696.96, এটা ক্যালকুলেটর দেখলে বুঝবেন এটাই আসবে অবভিয়াসলি, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ওর ভলিউমটা চলে আসবে, বুঝছেন? সেম ভাবে B2 গেট ভলিউম কল করার পরে B2 এর ভলিউমটা চলে আসবে, ঠিক আছে? এই জাস্ট লেন্থ উইথ আর হাইটটা গুণ করে রিটার্ন করে দিবে, বুঝছেন? স্যার একটা কোশ্চেন ছিল স্যার। এটা স্যার আমাদের আমরা আজকে শেষ হয়ে গেছে। হ্যাঁ, এখন কোশ্চেন করতে পারি। না স্যার থাক, বুঝতে পারছি স্যার, বুঝতে পারছি। কি মনে হচ্ছে একটু শুনি। না স্যার আমি ওই লং ভাবছি যে লং ইয়া করছি, তো পরে দেখতেছি না ডাবল ইনিশিয়ালাইজ করছি। ঠিক আছে, আজকে ক্লাস তাহলে এই পর্যন্তই। হ্যাঁ, মোটামুটি ক্লাস অবজেক্ট এগুলো নিয়ে কথা বললাম। নেক্সট দিন হয়তো বা আমরা ওই যে ইনপুট কিভাবে নিতে হয় এন্ড ক্লাসের আরো বেশ কয়েকটা জিনিস দেখবো আর কি। মোটামুটি ক্লাসের বেসিক্স আমাদের হয়ে গেছে, বুঝছেন? বেসিক ক্লাস কিভাবে বানাইতে হয়, মেথড টেথড এগুলো হয়ে গেছে আমাদের। নেক্সট দিন হচ্ছে আমরা জাস্ট জাভাতে কিভাবে ইনপুট নিতে হয় আর জাভার এক্সেস মডিফায়ারের ব্যাপারগুলো, এই পাবলিক প্রাইভেট নিয়ে একটু ডিটেইল আলোচনা করতে পারি।
ঠিক আছে, কারণ এইগুলো এই পাবলিক প্রাইভেট এই জিনিসটা কিন্তু ছিল না ইয়াতে, মানে পাবলিকের জায়গায় এটা প্রাইভেটও হইতে পারে এই ভ্যারিয়েবলটা। এই প্রাইভেট মানে হচ্ছে এই আইডি ভ্যারিয়েবলটাকে হচ্ছে এই ক্লাসের বাইরে কেউ অ্যাক্সেস করতে পারবে না, বুঝছেন? এরকম একটা আইডিয়া, বুঝছেন? তো প্রাইভেট করে দেওয়া হয়। তো এরকম জিনিস কিন্তু আগে কখনো মানে আমরা দেখি নাই আর কি সিতে। তো এই জন্য হচ্ছে এই জিনিসগুলো তখন দেখি। আর আপনারা একটু প্র্যাকটিস করেন ক্লাস টাস বানানো, ক্লাসের অবজেক্ট গুলো নিয়ে বিভিন্ন রকমের টুইক করা, ঠিক আছে? এখানে তো মানে একটু চেঞ্জ করে দেখবেন যে কিরকম চেঞ্জেস গুলো আসে, তখন নিজেরা আরো বেটার বুঝতে পারবে, ঠিক আছে? আর রেকর্ডিংস তো থাকলোই, আছে। স্যার জি।